ওয়েলকাম করছি রাজবাড়ী সার্কেল আয়োজিত লাইভ শো আড্ডা উইথ পান্থ অবজারে। আমাদের এই লাইভ শোটি নিয়মিতই হয়ে আসছে এবং অনেকগুলো পর্ব করেছি। প্রতিটা পর্বে নতুন নতুন অতিথি এসেছেন। তারা তাদের জীবনের কথা বলেছেন, তারা তাদের গল্প বলেছেন, রাজবাড়িতে অভিজ্ঞতা বলেছেন। কারণ যেহেতু এটা রাজবাড়ী সার্কেলের আয়োজনে হচ্ছে, সেহেতু রাজবাড়ি সম্পর্কে যদি কারো অভিজ্ঞতা থাকে সেটাও তিনি শেয়ার করেছেন। এবার আমরা দুজন প্রিয় মানুষকে আজকে হাজির করছি। দুজনই খুবই প্রিয় মিডিয়া অঙ্গনে এবং তারা খুব বহুরূপী চরিত্রে কাজ করে থাকেন। আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমার খুব প্রিয় বন্ধু মানুষ, অভিনেতা শহীদুল্লাহ সবুজকে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধু, কি অবস্থা ভাইজান? অভিনেতা। এই তো ভাইজান, সবকিছুই ভালো আছে তো? হ্যাঁ, কেমন একদম ঠিকঠাক। শুটিং ছিল নাকি আজকে? না, আজকে ছিল না। আজকে একটু অন্যান্য কাজ ছিল। আর আজকে না, মনে বিশেষ করে হচ্ছে যে হচ্ছে আজকে মেকআপ টেকআপ নেওয়া হয় নাই, মানে মনে হচ্ছে একেবারে সাধারণ ভাবে চলে আসছে। যেমন অভিনেতারা তো অনেক মেকআপ টেকআপ নেয়, একটু হাজির হয় লাইভে, একটু অন্যরকম। কিন্তু মনে হচ্ছে কেমন যেন একটু সাদা মাটা, মানে চেক চেক সাদা মাটা। হ্যাঁ, মানে সাদা মাটা হচ্ছে কারণ মানে বন্ধুর ডাকে বন্ধুর বাড়ি যাব। অত মেকআপ হ্যাঁ, টেকআপ নেওয়ার কিছু নাই আসলে এক সেন্সে। আর হচ্ছে আমি রাজবাড়িতে দু তিনবার গেলাম, দু তিনবার হ্যাঁ। চারবার। তো একবারও মেকআপ বাহ! নিয়ে যাই নাই, এমনি গেছিলাম। তার সো ৪ বার কার কাছে যেহেতু গিয়েছেন? কার কার কাছে কার কাছে যাওয়া হয়েছে ৪ বার? চারবার হচ্ছে প্রথম যাই আমাদের আরেকজন অভিনেতা, আমাদের বড় ভাই, আমাদের প্রিয় মানুষ, মাহমুদুল ইসলাম মিঠু, যাকে আপনারা আমরা সবাই মিলে বর্দা বলে ডাকি। হ্যাঁ, হ্যাঁ, তো রাজবাড়ির প্রিয় মানুষ, আপনাদের প্রিয় মানুষ বড়দা মিঠু। বর্দা বাংলাদেশে এবং বর্দার সাথে অনেক জায়গায় গেছে এবং বর্দার সব জায়গায় বর্দার ভাই ব্রাদার আছে, ওই আর কি। বর্দার হ্যাঁ, বাড়ি গেলাম প্রথমবার। তারপর হচ্ছে আমাদের একটা শুটিং এ গেলাম আরেকবার। হুম। তারপর হচ্ছে দুইবার আমার দুটো বন্ধুর বাড়ি আছে। আর রাজবাড়িতে তো আমাদের সার্কেল প্রচুর, নিজে আছে। সবুজ, আমি অনেকগুলো সবাইকে ভাই। বলে রাখি, সবুজ ভাই বা বন্ধু যাই বলে আমার কিন্তু ব্যাচমেট এবং আমরা হ্যাঁ, আমরা একই ব্যাচের বন্ধু মানুষ। আসলে আহ, এখানে আলোচনা হবে খুবই ক্যাজুয়াল। এটার মধ্যে কোনো ফরম্যাট বা এমন কিছু নেই, ফরম্যালিটি মেনটেন করার কিছু নেই। আমরা কথা বলবো, আমাদের অনেক বিষয় উঠে আসবে। আমাদের অভিনয়ের গল্প, কিভাবে আসলাম, কিভাবে আমাদের একটা অভিনেতার জীবন কিভাবে চলে চার দেয়ালের মধ্যে বা চার দেয়ালের বাইরে, শুটিং এ তারা কেমন থাকে, শুটিং এর বাইরে তারা কেমন থাকে, তারপরে তারা মানুষের সাথে তারা কেমন বিহেভ করে বা মানুষের সামনে আসলে তারা আসলে সে অভিনেতাই থেকে যায় নাকি সে অভিনেতা থেকে বের হয়ে যায়, সাধারণ মানুষ হয়ে যায়। বিভিন্ন বিষয়গুলোই শুনবো। আর আমি আবারও বলে রাখি, আহ, শহীদুল্লাহ সবুজকে অনেকেই দেখেছেন এবং তাকে আসলে পরিচয় করে দেওয়ার মধ্যে কিছু নেই, কারণ বিভিন্ন ক্যারেক্টার সে প্লে করে এবং এক একটা ক্যারেক্টার এক এক রকম হয়ে ওঠে, মানে দর্শনীয় হয়ে ওঠে এবং আমরাও আসলে মুগ্ধ হই তার অভিনয়ে। এবং আমি আসলে আশা করি বা সবাই চায় যে সে একসময় এমন একটা অবস্থানে যাবে, সে অবস্থানে অবশ্যই আসলে মানে ঈর্ষণীয় একটা অবস্থান থাকবে তার। এটা আমরা অবশ্যই আশা করি। কি আমরা আশা করতে পারি না? আল্লাহ কবুল করুন। আচ্ছা, অবশ্যই না, কবুল করবো। নিঃসন্দেহে কেমন আমরা যাচ্ছে? আমরা প্রত্যেকের জায়গা থেকে চাই। মানে এখন তো শুটিং শুরু হচ্ছে আস্তে আস্তে ঈদের, হ্যাঁ, গত যে রোজার ঈদে, মানে রোজার ঈদে তো শুটিং কিছুটা বন্ধ ছিল, সমস্যা ছিল করোনাকালীন যেহেতু সময়। তারপরে কিন্তু কোরবানি ঈদে হালকা কিছু শুটিং হয়েছে। তারপরে আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। মানে এই পরিপ্রেক্ষিতে সবুজ কতটা স্বাভাবিক এই পরিস্থিতিতে? না আসলে আহ, একটা কথা আছে যে জীবন যখন যেখানে যেমন, এটা হচ্ছে এখন আমাদেরকে এই যে মানে একটা করোনাকালীন যে একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি, এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার নিঃসন্দেহে, যেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। তো আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে সচেতনতা মেনে আমরা চেষ্টা করছি ঘরে থাকার জন্য। কিন্তু মানে জীবনের প্রয়োজনে আমরা
যেমন ঘরে থাকছি, আবার জীবনের প্রয়োজনে কিন্তু এখন বাইরে যাওয়া লাগছে। হুম? কারণ আমাদেরকে তো আলটিমেটলি তো কাজ করতে হবে। প্রত্যেকেই প্রত্যেকের হুম। জায়গা থেকে কাজ তো করতেই হবে। সো করোনাকে ভয়ে পাওয়া না, করোনাকে সচেতনভাবে মোকাবেলা করতে হবে। খুব সচেতন থাকতে হবে সবটা জায়গায়, এবং সচেতনভাবে মোকাবেলা করতে হবে। আদারওয়াইজ একটা এই নর্মাল পৃথিবী, এটা তো আসলে একটা ভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে, এটা তো একেবারে মিলে যেতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা আবারও সবাই ইনশাল্লাহ ট্রাই করছি ঠিকঠাক, এবং এখন পর্যন্ত সুস্থ আছে এবং কাজ করতেছি। আর সেটাই আসলে আমাদের এই করোনার অনেক কিছুই আমাদেরকে মোটামুটি একটা খারাপ অবস্থায় নিয়ে গেছে, বাজে একটা অবস্থায় নিয়ে গেছে সবুজ অঙ্গন বা যে কোনো অঙ্গনকেই। আবার আরেকটা উপলব্ধির বিষয়টা যদি বলি, ভালো কিছু অভ্যাসও আমাদের মধ্যে করোনা কালীন সময়ে কিন্তু আমরা পেয়েছি। আমরা অনেক অভ্যাসগুলো বদলিয়েছি, মানুষের সম্পর্কে মানুষের যে মানবিকতা সেটা চেঞ্জ হয়েছে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা চেঞ্জ হয়েছে। আবার একটা ব্যাপার যে ডিপ্রেশন যে বিষয়টা, ওইটাও কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে আসলে গ্রো করছে আস্তে আস্তে। তবে এটা আসলে কাটিয়ে উঠবে আসলে। আপনি কি মনে করেন, ছবি জঙ্গনে তো অনেক ছোট যে অভিনেতা অভিনেতা বা অভিনেত্রী রয়েছেন, এই সময়টা আসলে তাদের জন্য তো মানে একটু কঠিন সময়। তারা আসলে কিভাবে সার্ভাইভ করবে, মানে আপনার কি মনে হয় যে আসলে এটা আসলে যেহেতু আমাদের নিয়ে এটা নিয়ে বসবাস করতে হবে, করোনা নিয়ে, আসলে আমরা কতটা এই ছোট ছোট যে অভিনেতারা তারা কিভাবে সার্ভাইভ করবে? কিভাবে সাপোর্ট করবে বলতে কি, আপনাকে একটু অন্যভাবে বলি যে আপনি ধরুন যে আহ, মধু নেবেন, তো একটা মৌমাছি ফুল নেবেন না তা হয় না। তো প্রত্যেকটা জায়গায় হুম, আসলে জীবন কিন্তু সহজ সুন্দর আমরা চিন্তা করি, কিন্তু অত সহজ না, সুন্দর না। সেটা শুধু যে করোনা হুম, আসছে বিষয়টা এরকম না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মুখোমুখি আপনাকে হইতেই, মানে এটা হবে না, মানুষ হয় আসলে। হ্যাঁ, ধরেন সেটা সামগ্রিকভাবে হয়, অথবা সে একা একা ফেস করে। কখনোই কোনো পথ খুব মসৃণ সুন্দর সহজ, ব্যাপারটা এরকম একেবারেই না। তো মানুষ হিসাবে আমি যে সৃষ্টির সেরা জীব, তো সেইখান থেকে তো মানুষ হিসেবে আমাকে আসলে এই প্রত্যেকটা এই বাধা, হ্যাঁ, অতিক্রম করতেই হবে বা জয় করতেই হবে। তো সেই জায়গা থেকে আমরা যারা অভিনেতা অভিনেত্রী, বা আপনি যে মানে যাদের কথা বললেন যে কি বলে, মানে খুদে অভিনেতা অভিনেত্রী বা হ্যাঁ ছোট অভিনেতা অভিনেত্রী যারা আছে, আহ আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে একটা ম্যাচিউরড মানুষ, হ্যাঁ, সেই যখনই তার প্রফেশনে আসছে, তখন তার হুম, মিনিমাম ম্যাচুরিটি তো নিশ্চয়ই আছে। তো সে আরো অন্যান্য ৮-১০ জন যেভাবে সার্ভাইভ করছে, সেও ঠিক সেভাবেই সার্ভাইভ করবে। এখন আমাকে মেনে নিতে হবে যে জীবন বাঁচাতে অনেক অর্থের, অনেক বিত্তের প্রয়োজন নাই। জীবন সাজাতে হয়তো প্রয়োজন আছে। হুম? হুম, জীবন বাঁচাতে অনেক টাকা লাগে না, জীবন সাজাতে অনেক টাকা লাগে। সো আমরা এখন হচ্ছে যে জীবন বাঁচানোর প্রক্রিয়ায় আছি। হুম? হুম। মানে প্রত্যেকে, আমি নট সাজানোর অনলি প্রক্রিয়া অভিনেতা, নিয়ে। হ্যাঁ মানে আমি হুম, নট অনলি অভিনেতা অভিনেত্রীদের কথা বলছি, আমি সামগ্রিক সবার কথাই বলছি, যে যত সব পেশাজীবী মানুষ আছে। কারণ আমরাও আর একটা, মানে জাস্ট আমরা আলাদা কিছু না, আপনি একটা পেশায় আমি আর একটা পেশায়, এরকম এক একটা মানুষ এক একটা পেশায়। সো সামগ্রিক দৃষ্টিতে যে আমাদেরকে জীবন বাঁচানোর জন্য যতটুকু কাজ করা দরকার, যতটুকু বের হওয়া দরকার, আমরা ততটুকুই করছি। বেঁচে থাকলে জীবন সাজাইতেই পারবো। হ্যাঁ? তো অবশ্যই সেই জায়গা অবশ্যই থেকে আমরাও চাই আসলে। কাজ আহ, হচ্ছে। আমরাও চাই আসলে যে আমি সবুজ বন্ধু মানুষ তার কথার সাথে একাত্মতা প্রকাশ করি বলতে, যে আসলে জীবন এখন বাঁচাতে হবে। আর জীবন বাঁচানোর জন্য আমাদেরকে সবকিছু ছোট করে আনতে হবে। আমাদের যে খাবারটা খেতাম, যেটা পড়তাম, যেভাবে নিজেকে ব্যবহার করতাম, নিজে চলাফেরা করতাম, সেটা আস্তে আস্তে একটু সংকুচিত করতে হবে। আর আশেপাশে মানুষের দিকে তাকাইতে হবে, হাত বাড়িয়ে দিতে হবে। আর আমাদের এই লাইভের আজকের উদ্দেশ্য একটাই ছিল যে আমরা যাদেরকে নিয়ে আসছি অতিথিদের, তারা তো লাইভে থাকবেন, এবং এটার মাধ্যমে যে ফান্ড বা রাইজ হবে, যারা টাকা পাঠাবেন, একটা নাম্বার দেওয়া আছে আমাদের পোস্টে। তারা যদি কেউ সহায়তা করতে চান, অবশ্যই দুটো নাম্বারে আপনারা সহায়তা করতে পারেন। এটা একটা ভালো একটা উদ্দেশ্য রয়েছে, যারা লকডাউনে যারা খারাপ অবস্থায় রয়েছেন তাদেরকে আমরা অবশ্যই রাজবাড়ী সার্কেলের ফাউন্ডেশনের যে টিম, রাজবাড়ী সার্কেলের টিম, তাদের মাধ্যমে অবশ্যই সাহায্যটা পৌঁছে যাচ্ছে এবং সামনেও যাবে। এবং সবুজ সবুজ ভাই বা সবুজকে অবশ্যই ধন্যবাদ যে আজকে লাইভে অনেক
আসার জন্য। আলাপ করতেছি, দরকার নেই ফরমালের, আমরা হ্যাঁ, আমাদের হ্যাঁ, হ্যাঁ। মতো করে আলাপটা না, না, একটু ফরমাল সেটাই তো। করি। এবং আমি আরেকটা বলে রাখি, আমাদের আরেকজন অতিথি রয়েছেন, খুবই প্রিয় একজন মানুষ, এবং তার দেখলে আসলে ভিতরে একটা মজা বা একটা ভালো লাগা কাজ করে। এটা ভালো লাগার ছিল, অনুভব, খুব ভালো একটা বিষয়। অনুভূতি কাজ করে। একটা অনুভূতি কাজ করে। অনুভব মাহবুব। হ্যাঁ, সে অবশ্যই কিছু টেকনিক্যাল সমস্যার মধ্যে আছে। সে আমাদের সাথে তাড়াতাড়ি সংযুক্ত হয়ে যাবে আসলে। আশা করি তার সাথেও একটা ভালো একটা আড্ডা হবে। এই ২ জনের সাথে আসলে আমরা খুব ভালো একটা আড্ডা দিয়ে শেষ করব লাইভ। এটা আমরা আসলে আ করতে চাই। সে আমাদের সাথে যুক্ত হতে একটু সমস্যা হচ্ছে। তো অবশ্যই যুক্ত হয়ে যাবে এটা আশা করি। আচ্ছা, শহীদুল্লাহ সবুজ। শহীদুল্লাহ সবুজ নামটা কি এটাই? নাকি আরো কিছু আগে পিছে আছে? আগে পিছিয়ে আছে। কি? আগে পিছিয়ে আছে বলতে আমার সার্টিফিকেট নেম হচ্ছে এএসএম শহীদুল্লাহ মজুমদার। দ্যাট মিনস হচ্ছে আবু সালেহ মোহাম্মদ শহীদুল্লাহ মজুমদার। আমার নিকনেম সবুজ। বাহ! তো এত বড় নাম নিয়ে আপনার স্ক্রিনে জায়গা হবে না। তো তখন হচ্ছে যেহেতু নিকনেম সবুজ, যেটা আমাকে আমার স্কুল পরিবার সবাই এই নামেই ডাকে। আর ওই নামের আবু সালেহ মোহাম্মদ এটুকু বাদ, আর শেষের যে মজুমদার আমার, যেটা হচ্ছে আমাদের কি বলে বংশ বা একটা বংশ পদমর্যাদা যেটা যাই বলে, এই মজুমদার বাদ আর কি। মাঝখানের যে ইয়েটা শহীদুল্লাহ সবুজ, এই দুটা নিয়ে স্ক্রিনের সুবিধার্থে যে অত কষ্ট করতে হবে না অতটুকু। না, না, আমার আসলে একটা বিষয় খুবই লাগছে যে বংশের যে আসলে ওইটা বাদ মানে মজুমদার, একটা স্কিনের কারণে এক নাম মজুমদারটা বাদ চলে গেল। হ্যাঁ, মাঝখানেরটা থেকে গেল। হ্যাঁ, আর এই নামটা কাটছাট করলো কিভাবে? মানে স্কিনে আসার আগে না পরে? আগে আগে বলতে আমি যখন থিয়েটারে কাজ আগে। করি তখন হচ্ছে, হ্যাঁ, মানে থিয়েটারে যখন কাজ করি বঙ্গরঙ্গ নাট্যদল বলে একটা দলে প্রথম কাজ করতাম, এখন আমি নাট্যকেন্দ্রে কাজ করি। তো তখন হচ্ছে ব্রুশিয়ারে আমার নাম যাবে। তো সেই ক্ষেত্রে আচ্ছা। আহ, আমার নামটা যেহেতু একটু বড়, তো সুতরাং পুরো একটা জায়গায় হচ্ছে না আর কি। তো তখন আসিফ মনির তন্ময়, আমাদের মনির চৌধুরী শহীদ বুদ্ধিজীবী, ওনার ছোট ছেলে, উনি হ্যাঁ, ওইটার ডিরেক্টর ছিলেন দলের। তখন তন্ময়দা আমাকে বললো, সবুজ কি করা যায়? আমি বললাম যে সবুজটা ঠিক থাকতে হবে, আর আমি অন্য কোনো নাম নিব না, মানে যেটা আমার না, আমার এখান থেকে যা ইচ্ছে একটা কিছু একটা করে দেন। তো অনেকে হুম, বললো মজুমদার সবুজ হইতে পারে, বা এটা সেটা এরকম অনেক কিছু হইতে পারে। তো মজুমদারটা ইচ্ছে করেই, মানে আসলে নামে কি বাসা যায় না, তার কাজটাই তো আসলে হ্যাঁ, প্রধান। সেটাই। তো কাজটাই আসল। সেই কারণে মজুমদার বংশ, আমি এটা আমার কাছে একটু ইয়েও লাগে যে তো বংশ সরকার ভূঁইয়া চৌধুরী বিষয় না, বিষয়টা হচ্ছে কাজ। সো ওইটা বাদ যেতে পারে আর কি। হ্যাঁ, শহীদুল্লাহটা থাকুক। অবশ্যই, অবশ্যই। আমরা নামের দিকে না দৌড়াই, আমরা কাজের দিকে দৌড়াবো। আমাদের এখানে অনেকে কমেন্টস করেছে, সজল বলেছে যে অভিনন্দন সবুজ ভাইকে সুন্দর লাগছে, অভিনন্দন। তানভীর মিয়া মোল্লা লিখেছে অভিনন্দন। অনামিকা তানিয়া লিখেছে অভিনন্দন। এখানে অনেকেই দেখছে, আমাদের শুধু রাজবাড়ী সার্কেলের মানুষ না, রাজবাড়ী সার্কেলের রাজবাড়ির বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ঢাকা, মানে অনেক অনেক মানুষ দেখছে। এমডি মীর মিলন লিখেছে, লাভ চিহ্ন দিয়েছে এবং বলছে খুবই উপভোগ করছি, সবুজ ভাই আমার প্রিয় অভিনেতা। এরকম অনেকে আসলে কমেন্টস করেছে। আসলে আমরা প্রিয় অভিনেতার সাথে কথা বলতে চাই, এবং আসলে আমি এখন সবুজ থেকে জানতে চাচ্ছি যে আসলে পর্দায় যেমন দেখা যায় সবুজকে এক এক সময় এক এক ক্যারেক্টার, এবং সেটা খুব দুর্দান্ত ক্যারেক্টার, এবং মনে হয় কি কাউকে ছাপিয়ে যাচ্ছে। যদি পাশে কোনো অভিনেতা থাকে মনে হচ্ছে তাকেই ছাপিয়ে যাচ্ছে সবুজ। হ্যাঁ, এখন এই ছাপিয়ে যাওয়ার ব্যাপারটা কতটুকু ছাপিয়ে যাওয়া হয়েছে মনে করেন নিজেকে? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি ছাপিয়ে যেতেই চাই নাই, বা চাই না আর কি। হ্যাঁ, মানে এটা ছাপাছাপির পর্যায়ে নাই। ব্যাপারটা হচ্ছে আমি আচ্ছা। অভিনয় করতে মানে উপভোগ করি সত্যিকার অর্থে। আর আপনি যে বললেন যে নানান চরিত্রে, আমার হ্যাঁ, এটা ইয়ে যে আমি আসলে এই কি বলে যে প্রত্যেকটা পেশাকে আমি সম্মান করি। এটা একদম মানে একদম ভেতর থেকে। তো আমার ছোটবেলা থেকেই একবার এটা হইতে ইচ্ছা করে, একবার ওইটা হইতে ইচ্ছা করে, কিন্তু একটা মানুষের জীবনে তো সব হওয়ার কোনো সুযোগ নাই। হুম, তো একমাত্র অভিনয় একমাত্র একটা পেশা বা একটা জায়গা, যে এইটা হচ্ছে যে এখানে সব হওয়া যায়। আমি চাইলে মুচি হতে পারছি, আমি চাইলে ব্যবসায়ী হতে পারছি, আমি হুম। চাইলে চাকরি হতে পারছি। হ্যাঁ, এইটা হচ্ছে একমাত্র জায়গা। তো আমি প্রত্যেকটা ক্যারেক্টার আসলে এনজয় করি।
হ্যাঁ, আর আমার কোয়ালিটিস্ট যারা আমার সিনিয়র জুনিয়র প্রত্যেকেই অনেক ভালো। সো মানে আমরা অনেক, আপনি আপনি নিজেও আমার কোয়ালিটিস্ট ছিলেন এবং আপনি না 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 না, ঠিক আছে। না পান্থব যাও। ওইটা ওটা তো অন্য বিষয়। আচ্ছা, আমরা অন্যদিকে ফিরে যাই। এই যে হানিফ লিখেছে চাটামঘর নাটকের খবর কি? আমরা ওইদিকে ফিরে যাই। চাটামঘরের কি অবস্থা? আচ্ছা, চাটানগাঁও নাটকটা অলরেডি তো শেষ। আপনারা এখন হচ্ছে হ্যাঁ। ইউটিউবে পাবেন। এই নাটকটা মামুনুর অর রশিদ ভাইয়ের রচনা এবং শামীম জামান ভাইয়ের পরিচালনায় বাংলা মিশনের একটা দীর্ঘ ধারাবাহিক ছিল। হুম, এই নাটকটা বেশ আচ্ছা। আমি ব্যাপক সাড়া পাই এখনো। যেমন উনি বললো বারো নাকি বলে চকিদা পাইপার একটা ক্যারেক্টার ছিল। মুক্তার মুক্তার মালয়েশিয়া থেকে দেখছে। তারপরে এখানে অনেকেরই বন্ধু, মুগ্ধ বাপ্পি বাপ্পি বলছে শুভকামনা বন্ধু, তোমাকে দেখছি। এখানে আমার এক বন্ধু নাহিদ, আমার ছোটকালের ফ্রেন্ড, হিজো তমল নামে চিনি। আহ, ও আমাদের বন্ধু কমেন্টস করেছে, ভালো লাগছে। চন্দন নাহা অভিনন্দন জানিয়েছে। মানে এখানে কমেন্টস করছে অনেক, আসলে পড়তে গিয়ে হিমশিম খাচ্ছি, কারণ এত বড় সামনে একজন অভিনেতা, আর আমি কথা বলছি আর দর্শক এত মানে এত এত কমেন্টস করছে, ভয় পাচ্ছি। না, এটা খুব স্বাভাবিক। কারণ কি, মানে আমি পান্থজ্জালের সঙ্গে লাইভে আসতে চাই নাই। আমি কিন্তু যদিও এটা তোমাকে বলা হয় না, কারণ আমি খুব কনফিউজ ছিলাম যে এত একটা সুন্দর মডেল হিরোর সাথে যদি আমি বসি, তাহলে ব্যাপারটা আমি তো নাই হয়ে যাবো। তো পরে ভাবলাম ঠিক আছে, না বন্ধু কিন্তু, মানুষ। কিন্তু একটা বিষয়, কারণ কিন্তু আমি কিন্তু হিংসা করি একটা বিষয়। আমি হিংসা করি একটা বিষয়, যখন আমি আহ, যখন এই লাইভ বাদে যখন আমি নর্মালি সুগুচির সাথে কথা বলি, মনে হয় তার ভিতরে কোনো অহমিকা নেই, কোনো কিচ্ছু নেই। মানে সে কেমন যেন মিশুক টাইপের কথা বলে, একটু মজা করে কথা বলে, একটু রস দিয়ে কথা বলে, রসে একটা পুরো ভিজে যায়, মানে পুরো ভিজে যায় জায়গাটা, এরকম অবস্থা। হ্যাঁ, মানে রাজবাড়ি, আহ, মানে রাজবাড়ির আমি কি বলে, মানে মিষ্টি চমচম ওগুলো খাইছি। হ্যাঁ আমিও হ্যাঁ, ওইটার বাসায়। ওইটার কথা বলতে চাচ্ছে, রাজবাড়ির হ্যাঁ, চমচম। খাওয়া হয়েছে, খাওয়া হয়েছে। হ্যাঁ, রাজবাড়ি গেলাম তো ওগুলো না খেলে হয় না। বিষয়টা কয়বার? চারবারই? এরকম। চারবার? হ্যাঁ, ৪ বার না, ১ বার হয় নাই। ১ বার খুব দৌড় রাখলাম, দৌড় ঘুরে আসলাম। ইভেন মালয়েশিয়া শুট করতে গিয়েও আ আ রাজবাড়ির একটা সার্কেলের সঙ্গে পরিচয় হয়ে গেল। বাহ! তাও বড় কল্যাণে। মানে একটা ছেলে হচ্ছে ২-৩ জন হচ্ছে আমার নাটক দেখে পছন্দ করে, রাস্তায় দেখা হইছে। আরেকটা ছেলে হচ্ছে ফেসবুকে প্রায় নক করতো। তো আমি যখন মালয়েশিয়া যাই, সে নক করছে যে, "ভাই আমি মালয়েশিয়া থাকি, আপনার সঙ্গে দেখা করতে চাই।" তো একজন বাঙালি, তো নিঃসন্দেহে ঠিক আছে আসছে। পরে সামহাও রাজবাড়ির হয়ে গেছে, ৪-৫ জন বড়দাওয়ার একজনকে ফোন দিল। বাহ! তো কেমন এই তো রাজবাড়ির মানুষ কেমন? রাজবাড়ির মানুষ কেমন? মানে অভিজ্ঞতা থেকে যদি বলা হয়। রাজবাড়ির মানুষ কেমন? রাজবাড়ির মানুষ কেমন আমি বলতে পারবো না। রাজবাড়ির মানুষ আমি বলি, বড়দা, ইকবাল ভাই, ও দাঁড়াও, 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 দাঁড়াও। এই যে তিহান কিন্তু কমেন্টস করেছে, কামরুল তিহান। শুভকামনা কামরুল, দুজনের জন্যই। আচ্ছা, তিহান। কামরুল তেন আমাদেরই ভাই। সে আবার হ্যাঁ, আমাদের আমাদের ভাই বন্ধু। আমার। হ্যাঁ, তো হ্যাঁ, গল্প। কিছু আমাদের নোমান, আমাদের অ্যাডভোকেট মনন, আমাদের পথিক সাধন, এতগুলা বন্ধু, বড় ভাই হচ্ছে রাজবাড়ির। হ্যাঁ, আচ্ছা। সো রাজবাড়ির মানুষ কেমন আমি বলতে পারবো না। সো আমার এতগুলো বন্ধু যখন ওইখানে থাকে, এটা হচ্ছে যারা দেখছেন তারা বিচার করবেন। আচ্ছা। ৪ বার যেহেতু রাজবাড়িতে আসা হয়েছে, রাজবাড়ি শহরটা কেমন লেগেছে? আর রাজবাড়ি শহর প্লাস ৪ বারের কোনো মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা? মানে বিশেষ কোনো অভিজ্ঞতা আছে কিনা রাজবাড়িতে? বিশেষ অভিজ্ঞতা বলতে মানে শুটিং এ তো নর্মালি যা হয়। আমি যখন প্রথম যাই, তখন আমি যেহেতু বর্দার সাথে যাই, তো বর্দার বয়স নিশ্চয়ই বর্দাকে আপনারা অনেকেই চেনেন। হুম, তো হুম, হুম, হুম। বর্দার যারা ফ্রেন্ড ছিল, প্রত্যেকে আমাকে এত আন্তরিকভাবে মানে মানে নিল, মানে আমার কাছে মনেই হয় না যে তারা আমার অনেক সিনিয়র। নাম্বার ওয়ান। নাম্বার হুম। টু হচ্ছে, যেখানেই যাচ্ছি প্রত্যেকটা মানুষ, আমি তো তখন মানে অভিনেতা হিসেবে একেবারেই নতুন। ২-৪-৫টা নাটক হতে করছি কত থিয়েটার সাল? করে। এটা কত সালের কথা? ২০০৯। হুম, আচ্ছা। ২০০৯ আমি প্রথম যাই। তো মানে প্রত্যেকে স্ক্রিনে হচ্ছে কবে আসা? স্ক্রিনে কবে আসা? স্ক্রিনে স্ক্রিনে কবে আসা? মানে ফার্স্ট? ২০০৭-এ, সাতে শুরু, জুন জুলাই এরকম আর কি, সাথে ঠিক মনে নেই কবে, সাথে আসছে। হুম, কিন্তু অত তো আচ্ছা। আর তখন তো অত মানে ব্যাপারটা মানে রেগুলার ছিল না। আমাকে তখন লোকজন রাস্তায় খুব বেশি যে চেনে ব্যাপারটা এরকম, মানে দুই একজন কালে ভদ্রে চেনে।
কিন্তু তখন রাজবাড়ির প্রত্যেকটা মানুষ, আমি যাদের সঙ্গে আমার মানে মিট হয়েছে, মানে প্রত্যেকে এতটা আন্তরিক ছিল, এতটা অতিথি পরায়ণতা দেখাইছে, এবং এটা আমাকে দ্বিতীয়বার তৃতীয়বার যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমার এই যে এতগুলো বন্ধুর কথা বললাম, যে মানে ওই যে বললাম না যে কখনোই মনে হয় নাই। আর সবচেয়ে বড় কথা কি, আমি একটা জিনিস বলি, আমার একটা বিরক্তি আছে, সরি, বিরক্তিটা হচ্ছে বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ। এই ভাই, কি অবস্থা? চলে হ্যালো। চলে আসছে কিন্তু আমাদের আমাদের প্রতীক্ষিত সেই অনুভূতি, মানে অনুভূতিময় মানুষ, অনুভব মাহবুব চলে এসেছেন। আমার অনেক অনেক ঝামেলা হচ্ছিল, হ্যাঁ, আমি কি আসলে অবস্থা? আমার মোবাইল দিয়ে ঢুকতে পারছিলাম না। ব্যাপার না, এই কাজ ঝামেলা হচ্ছে না, ভালো সবাই মোবাইলে ঝামেলা হচ্ছে। আপনি আসছেন সেটাই ব্যাপার। ও আচ্ছা, আমি যেটা বিরক্তির যেটা বললাম এটা একটু ক্লিয়ার করি, যে বাংলাদেশ হ্যাঁ, খুব ছোট্ট একটা দেশ এবং অনেক সুন্দর একটা দেশ। হ্যাঁ, তো এখানে না আসলেই মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই ভালো। কিছু কিছু দু চারটা মানে মানে ভেজালের কারণে আসলে পুরো দেশ বা পুরো ইয়াটাকে বিচার করা যাবে না। তো আমি রাজবাড়ির অভিজ্ঞতা আমার আসলেই ভালো, মানে আসলেই ভালো বলতে আমি তো বললামই যে এতটা আন্তরিক, এতটা মানে অতিথি পরায়ণতা আমি আমাকে খুব মানে সারপ্রাইজ করছে এই। তবে সবুজ, আমার আমার মনে হয় এই অনুভব মাহবুবের মানে স্ক্রিনে আসা দেরি কেন, এটা একটা রহস্য ধরতে পারছি কিন্তু। সে মেকআপে ব্যস্ত আমার ছিল। সে একটু একটু তাকান। চুকুচু করে আসছে। এটা তো এটা 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 দরকার আছে। হ্যাঁ, না হ্যাঁ। আমার আমার ভালো না, লাগছে, সুন্দর আমার দুই লাগছে। পাশে মানে আমার দুই পাশে পান্থপটেল সুপার মডেল, হ্যাঁ সুপার হিরো, আর আরেকজন তো আমার বড় ভাই। বাহ! ঠিক আছে, এটা আমার কাছে খুব মজা লাগতেছে। আচ্ছা, হাই হ্যালো করে আসি। কি অবস্থা? না, আমি আসলে অনুভব মিস করে মাহবুব ফেললাম, ভাই। আপনারা অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছেন। না, আমরা মিস জি করছি। ভাইয়া, পান্থ না, ভাই। মিস হয়নি কিছুই। আমরা আছি। সমস্যা নেই। কেমন কাটছে কেমন? শুটিং ছিল নাকি আজকে? না, আজকে শুটিং ছিল না, গত 2 দিন শুটিং করলাম। ওই যে আমার রানিং সিরিয়াল একটা চলছে মাছরাঙ্গা টিভিতে, বাকের খানি, ওটার শুটিং ছিল মোবাইলে। হুম। আর তার আগের দিন একটা নতুন ওয়েব সিরিজের শুটিং ছিল, এই দুইটা। আর আজকে শুটিং নাই, কিন্তু একটু অন্য কাজে বাইরে ছিলাম। আর এখন হয়েছে আমার মোবাইলের মধ্যে এই আমি তো এই ফার্স্ট টাইম লাইভ, যেটা বলে দিচ্ছি যে একেবারে মানে লাইভে কখনোই আসিনি, এই প্রথমবারের মতো আমাদের পান্থ আফজাল ভাইয়ার, বাহ! কথা কিন্তু আমাদের আটকে গেল। সবার প্রিয় পান্থ আফজাল ভাই, তার জন্যই আসলে লাইভে আসা, যে কারণে আসলাম। এবং আমি এই জন্যই সিস্টেমটা মানে ওরে সবুজ, ওরে আমার কাঁচা, হাত মারে ঘা মেরে তুই বাঁচা। হ্যাঁ, আমাদের খাবার তো হবে অনুভব মাহবুব, হ্যাঁ, খাঁচা হবে না, পাগল। হ্যাঁ। হ্যালো, শোনা যাচ্ছে? অনুভব মাহবুব, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, আমরা মাহবুব, এইভাবেই দেখি, সমস্যা নেই। একটু ঝামেলা হচ্ছে, আমরা এটা চালাই। হ্যাঁ, একটু ঝামেলা হচ্ছে নেটওয়ার্কে। আমার মনে হয় সেই গ্রামে আছে, মনে হয়, মনে হচ্ছে না মোবাইলে। না, বইতে নাই, সে একাই আছে। আচ্ছা, সেই আর এখানে কি। আর তানিয়া নামে একজন, তানিয়া তানিয়া নামে একজন আপনাকে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু, মিস্টার সবুজ, রাজবাড়িতে আমন্ত্রণ জানিয়েছে। নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি যেতে চাই, রাজবাড়ি বারবার আচ্ছা, যেতে চাই। আমি আমি বলতে চাই, যেহেতু মোশাররফ ভাইয়ের সাথে অনেক কাজ করা হয়েছে, মোশাররফ ভাইয়ের সাথে মনে হয় বেশি, তারপরে যাদের সাথে করা হয়েছে, উম, হ্যাঁ, আমি জানতে চাচ্ছি মানে কার সাথে কাজ করার অভিজ্ঞতাটা আসলে কেমন লেগেছে, সহশিল্পী বা কো-আর্টিস্ট হিসেবে আসলে কে বেশি অ্যাক্টর বান্ধব, মানে বোঝাই দেয় একটু, সবকিছু বলে, ভয় ভয় ভয়হীন, একটু সাহস দেয়, এমন কে কে আছে একটু কি সহশিল্পীর ছিল, মধ্যে? এতক্ষণ নেটওয়ার্কের প্রবলেম ছিল নাকি আমারই ছিল প্রবলেম? না মানে আমরা ঠিকঠাক ছিলাম, আপনারটা একটু ঝামেলা করছিল। সেটাই হবে হয়তো। না, এটা ব্যাপার না, এটা হতেই পারে, এটা কোনো বিষয় না। তো যেটা হচ্ছে, আচ্ছা, অথবা এটা আমি একটু বলি, মানে
আমি যতজন আর্টিস্টের সঙ্গে কাজ করেছি এখন পর্যন্ত অলমোস্ট প্রত্যেকেই, আমি এটা কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার না, প্রত্যেকেই হচ্ছে যে আর্টিস্ট বান্ধব। কারণ আমরা সবাই আসলে আহ, মানে টিম ওয়াইজই কিন্তু কাজটা করি। হ্যাঁ, তো যেহেতু যেটা বললেন যে মোশাররফের সঙ্গে বেশি করা হয়েছে, মোশাররফের সঙ্গে বেশি কাজটা করা হয়েছে, এটা আসলে হয়ে গেছে। মানে মানে কেন হয়েছে সেটা দর্শকের পছন্দ, বা দর্শকের পছন্দের কারণে ডিরেক্টররা চাইছেন, তো এবং সেই কারণেই হয়। তো প্রত্যেকেই, আমি যাদের সঙ্গে কাজ করেছি, আমার সিনিয়র জুনিয়র বা আমার বন্ধু প্রতিম যারা, প্রত্যেকেই আর্টিস্ট বান্ধব। আর্টিস্ট বান্ধব না হলে আসলে এখানে কাজ করা যায় না। মানে আমরা দিন শেষে একটা সিন শেষ করে এসে কিন্তু আমরা আড্ডাটা দিই খুব জমায়। হুম, আর না হয়তো আমরা আসলে এই কাজটা করতে পারবো না। আহ, প্র- মোশাররফ ভাইয়ের ব্যাপারটা হচ্ছে কি, আমি ওনার সাথে অনেক কাজ হয়েছে আমার। মানে তো মোশাররফ ভাই খুবই হেল্পফুল, যেটা না বললেই না, এটা আমার কথাটা যে মানে অনুভব হয়ে কাজ করছেন একই সঙ্গে আমরা। তো ওসব হচ্ছে কি, যেমন একটা সিন যে এটা সে আর কোয়ার্টিস্টকে, সেটা বিষয় না। হ্যাঁ, মানে যে আমার ক্যারেক্টারকে, তোমার ক্যারেক্টারকে, চলো আমরা একটু রিহার্সাল করে নিই। আমরা একবার দুবার একটা করে নিই, তারপর তো মুশাররফ ইম্প্রোভাইজ করেন যথেষ্ট। হ্যাঁ, সেটা তো বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, তো হেল্পফুল নিঃসন্দেহে। যে এবং পার্সোনালি মোশাররফের সাথে বেশি কাজ করার ফলে আমার হয়তো অন্যান্য আড্ডাও হয়েছে বেশি। তো সেই আড্ডার জায়গা থেকে একটা ব্যক্তিগত একটা আড্ডাও হয়। তো তখন এটা করা উচিত, এটা করা উচিত না, এইভাবে করিস, এইভাবে করিস না, এই শিক্ষার যে জায়গাটা তো নিঃসন্দেহে মোশাররফের কাছ থেকে আমি পাইছি। আমার মতো অলমোস্ট সবাই, মানে মোশাররফের এই ব্যাপারটা আছে যে প্রত্যেকেই বলা। ইভেন জাহিদ ভাইয়ের সাথে কাজ করছে, জাহিদ ভাই যথেষ্ট হেল্পফুল, নিশো ভাই যথেষ্ট হেল্পফুল, মানে আমাদের চঞ্চল ভাই। হুম, মানে প্রত্যেকেই, কার কথা বলবো, মানে অনেকের সাথে তো কাজ করছি, প্রত্যেকেই মানে দুই একজনের হয়তো দুই চার দিন মানে মন খারাপ থাকে, তখন হয়তো উনি কাজটা করে যায়। আর আমি তো মানুষ, রোবট তো আর কেউ না। প্রত্যেকেই মানে আমাদের ফিমেল আর্টিস্ট যারা আছেন প্রত্যেকেই helpful। আচ্ছা, আমরা বোধ হয় পান্থ ভাইকে পাচ্ছি না। হ্যাঁ, যেহেতু চলছে। আমারও মনে হচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না পান্থ ভাইকে, আমিও দেখতে পাচ্ছি না। আমি ব্যাপার শুধু না, শহীদুল্লাহ সবুজকে দেখতে পাচ্ছি। আমরা দুই ভাই আসছি, আমাদের দুই ভাইকে বলছে পান্থ আমাদের জন্য নাস্তা আনতে গেছে। হ্যাঁ, কারণ রাজবাড়িতে আচ্ছা, আমি অনেকবার গেছি, রাজবাড়ির মানুষজন যথেষ্ট অতিথিপরায়ণ। আচ্ছা, আপনি ছিলেন রাজবাড়ির মিষ্টি কিন্তু খুব মজা। সবুজ ভাই আচ্ছা, জানেন তো রাজবাড়ির মিষ্টি? আমি রাজবাড়িতে গিয়ে খেয়ে আসছি। হ্যাঁ, সব জানি। আচ্ছা, আপনি এবার ঈদে আমিও কয়টা জানি, নাটক কারণ করবেন? আমিও রাজবাড়ি গিয়ে মিষ্টিটা খেয়ে আসছি, যে কারণে জানি যে ওখানকার মিষ্টি আচ্ছা, অনেক মজা। আচ্ছা, রাজবাড়ির মিষ্টিটা একটু পরে খাই। আপনি এবার ঈদে কয়টা নাটক করবেন বলুন? এবার ঈদে মানে ভাই এতক্ষণ আপনি আমি তো ছিলেন আপনার না। মতো আমি তার আপনার মতো ব্যস্ত শিল্পী না। এবার ঈদে আমার অনেক কম কাজ হয়েছে। এবার ঈদে আমার মাত্র 7টা নাটক গেছে। 3টা হচ্ছে ধারাবাহিক 7 পর্বের, আর হলো 4টা হলো সিঙ্গেল নাটক। মানে এই লকডাউনের বাজারে আপনি 7টা নাটক করছেন, তারপর আপনি বলছেন যে আপনি মানুষ একটাও করে নাই অনেকে, সেই জায়গায় আপনি আর 7টা আপনি যে করছেন। 70টা করছেন, আমি করলাম 7টা নাটক, আপনি করছেন 70টা। অনলি 3। যে ওটা ব্যাপার না, পন্থমে চলে না, আসছে। আমাদের অবশ্য আপনি রোজার ঈদে আবার একটা অনেক নাটক বেশি করা হয়েছে কাজ আপনার আর করবেন। আমার। হ্যাঁ, আপনার আমার সাথে আমরা দুই ভাই একসাথে করছিলাম রোজার এই ঈদে। প্রথমই, যে এর আগে আর কখনো হয় নাই। যে এই ওইটা ব্যাপার নাটকটাই না। কিন্তু আপনার সাথে আমার ফার্স্ট কাজ। হ্যাঁ, এবং আমার খুবই ভালো লাগছে আপনার সাথে কাজ করে। আমি তো অসাধারণ আমার অনুভূতি। ব্যাপার না, আমরা তার চেয়েও অনেক আগে থেকে বন্ধু, এবং এখনো হুম। বিশেষ করে আপনার কাজ স্ক্রিনে আমরা অনেক, ইনক্লুডিং মি, অনেক মজা পাই। হ্যাঁ, আচ্ছা, এবং আমি আপনাকে ঈদের দেখে ভালো নাটকগুলির লাগে। নাম একটু বলে দেই আপনার সুবিধার্থে। আমার সুবিধার্থে না, আপনি সবার সুবিধার্থে বলুন। হ্যাঁ, সবার সুবিধার্থে। এবার ঈদে আমার ওই যে 7 পর্বের একটা নাটক গেছে হলো সুন্দরী বাইদানি। এটা খুবই মজার একটা নাটক। এটার স্ক্রিপ্ট রাইটার ছিলেন হচ্ছে আমাদের সবার প্রিয় চিত্রনাট্যকার আমাদের জাকির হোসেন উজ্জ্বল ভাইয়া, আর পরিচালনায় ছিলেন ফরিদুল হাসান ভাই। তারপরে নসু ভিলেন আসল ভিলেন নামে একটি 10 পর্বের ধারাবাহিক করেছি। এটা আমাদের সবার প্রিয় পরিচালক সাগর জাহান ভাইয়ার পরিচালনায়। অনেকদিন পর সাগর ভাইয়ের সাথে কাজ করেছিলাম, এবং এটার রচনায় ছিলেন বিখ্যাত রচয়িতা আমাদের বৃন্দাবন বৃন্দাবন দাস দা। হ্যাঁ, বৃন্দাবন দার রচনায় এবং সাগর জাহান ভাইয়ের পরিচালনায়
নসু ভিলেন আসল ভিলেন, এটিএন বাংলায় প্রচার হয়েছে 10 দিন ব্যাপী, 10 পর্ব। এটা অনেক মজার ছিল, নাটকটা আমার করেও ভালো লাগছে, সবাই মোটামুটি ভালো রেসপন্স। আর সুন্দরী বাইদানির কথা বললাম। তারপর আরেকটা করেছি হচ্ছে আমাদের জাহিদ হাসান ভাইয়ের পরিচালনায় বুড়ো জামাই, ওটা 7 পর্বের ছিল। জাহিদ হাসান ভাইয়ের ডিরেকশন, এবং জাহিদ হাসান ভাই ছিলেন সেই বুড়ো জামাই আচ্ছা ক্যারেক্টার। সৌরভ ভাই, আমি আপনাকে একটা ব্যাপার বলি, আপনাকে মানে পছন্দ করি আমরা আড্ডা দিয়ে, আপনি এটা হ্যাঁ নিশ্চয়ই জানেন যে আমরা মানে আমাদের কাজ হয়েছে কম, বাট আমরা অনেক বেশি আড্ডা হয়েছে একটা মাত্র কাজ হয়েছে, বাট আমরা অনেক আগের থেকে এবং এখনো আমরা মোটামুটি ভালো মানে প্রায় প্রতিদিন। এবং আপনি আমাকে দেখলেই হ্যাঁ তো কেমন যেন বলেন যে আমি নাকি আপনার সাথে বেশি দুষ্টামি করি। আমি এখন থেকে আমি সবার সামনে বলছি আমি আপনার সাথে দুষ্টামি করবো না, আমি একদম ভালো হয়ে যাব। ব্যাপারটা হচ্ছে আপনি ছেলে হিসেবে যেটা শহীদুল্লাহ সবুজ ভালো হবে, এই কথাটাই একটা মিথ্যা কথা, এটাই ভালো লাগে জাতির সামনে একটা মিথ্যা কথা বলতে। না না, আমি যেটা বলছি যে আচ্ছা আপনি কি ছেলে হিসেবে একটু অতিরিক্ত সুন্দর না, মানে এটাকে দরকার ছিল খুব বেশি, এবং এইটা নিয়ে আপনার মানে কি মানে কোনো মানে কি হয় যে এটা দরকার আছে, এই যে আপনি লেট করলেন আমরা যে আসলাম, কি এটার ব্যাখ্যাটা বলেন, আপনি যে সুন্দর। আমি লেট করেছি ভাইয়া, এটা টেকনিক্যাল প্রবলেম, আমার ফোনের সেটআপটা হচ্ছিল না, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, মানে করলাম। আমি তো বললাম না যে কখনোই কোনো লাইভে আসি নাই, অনেকে বলছে, কিন্তু ফার্স্ট টাইম, যেহেতু পান্থ ভাই আমার অন্যরকম একটা ভালো লাগার মানুষ, মানে খুব অন্যরকম মানুষ, সেই কারণে পান্থ ভাইয়ের অনুরোধেই আসলে এইটাতে আসা। এবং কিন্তু আমি যেহেতু আসিনি আগে, আমি জানতাম না কিভাবে ঢুকতে হয়। আজকে ঢুকতে গিয়ে দেখে যে আয় রে এত রকম প্রবলেম, আমি তো জানি না, আমি ভাবছি আমার ফেসবুক থেকে লাইভে যাবো ওইটাই হয়ে যাবে, কিন্তু এটা যে এত সিস্টেম ঘুরায় পাছায় আসবে এটা আমার জানা ছিল। আচ্ছা আমি তো হোস্ট হয়ে যাচ্ছি নাকি আবার? আচ্ছা বেশি হোস্ট হওয়া যাবে না। না আমি বললাম যে আমি আমার ফোন দিয়ে আসতেই পারিনি, আমার বোনের ফোন, এখন বোনের ফোন দিয়ে বোনের ওইখানের থেকে ক্রোম গুগলে গিয়ে পরে ওইখান থেকে আসতে, এটা আমার ফোনও না, ফোনটা আমারটাতেই হচ্ছেই না। না না আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি, ধরেন এই যে মানে আমি তো আপনার সাথে কিন্তু কোনো দুষ্টামি মানে আরেকজনের ফোন ধার করে নিয়ে না, ওকে ফাইন, ওটা কোনো ব্যাপার না, করতেই পারি। এই যে আপনি আজকে প্রথম ধার করা ফোন, এখন ধার করা ফোন দিয়ে যাচ্ছি। উস্তাদ আপনি তো প্রথম কোনো লাইভে আসলেন, যেহেতু আপনি বললেন তো প্রথম যেহেতু আসছেন, আপনার তো একটু আগে থেকে প্রিপারেশনটা নেওয়া দরকার ছিল, নেন না। আপনি শুটিং এ কি সেম কাজটাই করেন, যেহেতু প্রত্যেকটা আমরা তো প্রথম যান, আপনি প্রিপারেশন ছাড়া একটু লেট করে যান? না ভাইয়া, আমি তো শহীদুল্লাহ সবুজের মতো অত স্টার হইতে পারি নাই, যে কারণে লেট করে যাওয়া আমার দ্বারা হয় না ভাইয়া, আমাকে একদম টাইমলি পৌঁছাতে হয়। মোবাইল গেলেও সেই সকালবেলা চলে যাই। আচ্ছা আচ্ছা বাহ বাহ, এটা খুব ঢাকা শহর তো ঢাকা শহর, মানে 9টা বললে 9টা, 8টা বললে 8টা, সেটা আপনি আমার ডিরেক্টরদের কাছে জিজ্ঞেস করলেই পারবেন। না এটা দরকার না, আমি জানি না সবুজ, আমি জানি আসলে দুইজনই খুব সিনসিয়ার। না আমি জানি, ওই তো আমরা না সিনসিয়ারে হতে হয়, মানে আমরা এখনো তো রাইজিং পজিশনে আছি, আমরা এখনো আমরা কুড়ি অবস্থায়, আমরা এখনো নতুন কুড়ির মতো আছি, আমরা নতুন অভিনয়ের প্যাটার্ন চিন্তা করলে সিরিয়াস কমেডি যদি বলে, সবুজ কিন্তু সিরিয়াস কমেডি করে এবং অনেক সিরিয়াস কমেডি। না যেটা হচ্ছে কি, আমরা রাইজিং বা বিষয়টা এরকম না, যে কোনো কাজ সিনসিয়ারলি করতে হয়, সিরিয়াসলি করতে হয়, যে কোনো কাজ আপনি যাই করেন, আপনি ভাত রান্না করবেন, আপনাকে এটা সিনসিয়ারলি বা সিরিয়াসলি রান্না করতে হবে, এটা আপনি অবশ্যই, তা না হলে ভাতটা গইলা যাও হয়ে যাবে, অথবা শুকায় পাতিল পুড়তেও পারে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা আমাদের পান্থ আফজাল ভাই কিন্তু অনেক মজার মজার খাবার খায় ডেইলি, তাই দেখি যে সে বিভিন্ন জায়গায় মজার মজার খাবার। একজন লিখেছে, শাকিল লিখেছে, প্রথম লাইভে এসে আপনার অনুভূতি কি? মাহবুব, প্রথম লাইভে এসে আপনার অনুভূতি কি? শাকিল লিখেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ শাকিল ভাই। প্রথম লাইভে এসে অনুভূতিটা হচ্ছে মানে খুবই প্রথম একটু নার্ভাস, কেমন জানি মনে হচ্ছে নতুন নতুন টেকনোলজি শিখছি, আমি এত টেকনিক্যালি এত বেশি জ্ঞানী না, যে কারণে আমি আমার মোবাইল দিয়ে ঢুকতেই পারলাম না। আপনার অনুভূতি কি, অনুভব মাহবুবের?
অনুভূতি অনুভূতি অনেক মজা, অনেক ভালো লাগছে। প্রিয় প্রিয় মানুষদের সাথে একসাথে লাইভে আসলাম, সেটাই একটা ভালো লাগা। কাশফুলের নরম ছোঁয়া, যাই হোক, অনুভূতিটা হচ্ছে কাশফুলের নরম ছোঁয়া। তারপরে সামনের কাজ কি করতেছেন? আমি হ্যাঁ, মানে নেক্সট, মানে এখন তো অলরেডি লকডাউন শেষে শুট তো শুরু হইলো, নরমালি তো হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, এখন আমি তো এই যে ঈদের আচ্ছা, পরে, লকডাউনের পরে তো কাজ শুরু সবুজ, করছি, রোজার ঈদের পরে। আচ্ছা 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 আমি আচ্ছা, পান্থ ভাই কিছু মনে হয় বলছে, একটু শুনে নিই। পান্থবের নেটের কারণে আমি মানে আপনাকে মানে পান্থবের আমিও শুনতে পাচ্ছি না পান্থদার কথাটা। আচ্ছা, পান্থদার না কথা না না শুনবো। আমি বলছি যে আমি সবুজ যা বলছে মানে কি কাজ কি? কাজের ব্যাপারটাই। হুম, ওই তো সেটা আপনি হচ্ছে মানে কি করছেন আর কি। হুম এখন আমাদের তো রানিং, আমার দুটা মাছরাঙ্গা টিভিতে একটা সিরিয়াল যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বৈশাখী টিভিতে একটা সিরিয়াল যাচ্ছে, আর হলো এটিএন বাংলা একটা সিরিয়াল যাচ্ছে। ওগুলি শুটিং চলছে। মাছরাঙ্গাটার নাম হচ্ছে বাকেরখানি, এটিএন বাংলাটা হচ্ছে আনন্দ ভ্রমণ, ওইটার ডিরেক্টর হচ্ছে সৈয়দ শাকিল ভাই। আর একটা তোলপাড় যাচ্ছে আর টিভিতে। এই তোলপাড়টা খুবই জনপ্রিয় একটা সিরিয়াল। এটা জাকির হোসেন উজ্জ্বল ভাইয়ের রচনা এবং মোসাফির রনি ভাই, তরুণ পরিচালক মোসাফির রনি ভাইয়ের পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক তোলপাড়, এটা এই দুটো রানিং হচ্ছে। এই তিনটা রানিং যাচ্ছে। আর হচ্ছে এর মধ্যে একটা নতুন যে ওয়েব সিরিজ শুরু করলাম, সেটার ডিরেক্টর হচ্ছে বর্ণনাথ ভাই, এবং সিরিজটার নাম হচ্ছে বস ব্যাচেলার। এই কাজগুলি আপাতত চলছে। আর সবুজ ভাইয়েরটা একটু জানি, সবুজ ভাই কি কি চলছে। আমি এই যে আপনার কি বলে দেখানো পথে উস্তাদ হাঁটছি, আহ, এই তো সবুজ দাদু কেমন আছে? অনেক, জি ভাইজান আছি, ভালো আছে আলহামদুলিল্লাহ। মাহবুব ভাইয়া ও লাজুক, আচ্ছা, একজন লিখেছে সবুজ ভাইয়া লাজু কি মাহবুব ভাইয়া লাজু, সবুজ ভাইয়া হচ্ছে চিরসবুজ। ও হ্যাঁ এটা আসলেও হওয়া উচিত। চিরসবুজ, এটা আসলে চিরসবুজ। সবুজ ভাইকে আমি সেই ছোটবেলা থেকেই দেখছি এরকম, এখনো আমি বড় হয়ে গেলাম কিন্তু সবুজ ভাই সবুজ রয়ে গেছে। ভাল লাগছে ব্যাপারটা। না, এইটা, এবং আপনি যে লজ্জায় বাড়তেছেন না, আপনি যে আগের জায়গায় মানে ছোট যে আছেন আপনি এখনো, আপনি যে লজ্জায় বড় হচ্ছেন না, এইটাও ধরে রাখছেন, এটা ভালো না না লাগছে। না 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 না, আমি তো বড় হয়েছি, আমি বড় হয়েছি, কিন্তু সবুজ ভাইকে দেখলাম যে ছোটবেলায় যা দেখছি এখনো পর্যন্ত সেই অবস্থায় আছে সবুজ ভাই, চিরসবুজ। মাহবুব, না না, যেটা বলছি বাবা শোনো, তুমি, তোমাদের তো বয়স, তোমার তো সেদিনের ছেলে। হ্যাঁ, মানে সেটাই তো বলতে চাইতেছেন আপনি, যে আপনি আমার চেয়ে অনেক ছোট। আচ্ছা, ব্যাপার এটা না, আমরা সমবয়সী। আচ্ছা, মাহবুব নামের অর্থ কি? সবুজ তো একটা প্রিয় প্রাণবন্ত প্রিয়, বিষয়। আচ্ছা, হ্যাঁ, প্রিয় প্রিয়। মেহবুবা মেহবুবা ব্যাপারটা। হুম, দুইটাই খুব ভীষণ প্রিয় জিনিস। আচ্ছা, তো সেখানে লজ্জা পাওয়ার কি আছে? আপনি তো লাজুক কেন? না, হ্যাঁ সবুজ এটা ভাই, মানে কিছু মানুষ ভাবে, কিন্তু আমি না আসলে। হুম, আসছেন? তো ভাই কি আমাদের জন্য যে রাজবাড়িতে মিষ্টি আনতে গিয়ে রাজবাড়ি চলে গেছে, রাজবাড়ির মিষ্টি আনার জন্য। ময়রা মিষ্টি বানাইতেছে, মিষ্টি বানাইতেছে। আমারও ডিস্টার্ব দিচ্ছে লাইভে, নেটওয়ার্কের ডিস্টার্ব দিচ্ছে, এই জন্য আমি সরি দুজনের কাছে। আসলে নেটওয়ার্কের কারণ ডিস্টার্ব আমরা হলে এই সময় আসলে আমরা চালিয়ে কিছুই করার যাচ্ছি, থাকে আমরা না, চালিয়ে যাচ্ছি। কিছুই করে এখানে, যেহেতু যেহেতু দুইজনেই আছে, দুইজনে চালিয়ে যেতে পারবে, এটা কোনো ব্যাপার না, তাই না? চরম অভিনেতা দুইজনেই। না না না, আচ্ছা, প্লিজ উস্তাদ। আমি আমি জাস্ট আমি কিছু কথা জানতে চাই সবুজ ভাইয়ের কাছে। আচ্ছা, মুশারফ ভাইয়ের সাথে, মুশারফ ভাই কেমন অভিনেতা হিসেবে, সহশিল্পী হিসেবে কেমন? যেহেতু অনেক কাজ করা হয়েছে মুশারফ ভাইয়ের সাথে, কেমন সে? মুশারফ অভিনেতা হিসেবে কেমন সেটা আমার মনে হয় এটা সবাই জানে। মুশারফ অভিনেতা কেমন, মানে আমি বলি, আমি অনেক কাজ করার পরও এখনো ওনার সাথে অভিনয় করতে গেলে ওই মাঝে মধ্যে খেয়ে হারাই ফেলে তাকায় থাকি যে একটা লোক মানে এত ভালো অভিনয় কি করে করে। হ্যাঁ, সো অভিনেতা হিসেবে তো নিঃসন্দেহে একটা ভালো জায়গা আছে। আর সহশিল্পী হিসেবে কেমন, আহ,
পানির মতো, সহশিল্পী হিসেবে হচ্ছে পানির মতো। মানে আপনি যদি সাঁতার পারেন তাহলে একদম ঠিকঠাক, মানে সহজ, অনেক অনেক সহজ, আপনার জন্য আরামদায়ক। মানে মানে আছে না যে ব্যাপারটা তো মোশাররফ করিম, হ্যাঁ ওরা সামনে অভিনয়, ওইটা যেই ছেলেটা প্রথম কাজ করতে আসছে তারও মনে হয় ঝামেলাটা হয় না। সে যদি ভেতরে ভেতরে ঝামেলা রাখে তাহলে তার কিছু করার থাকে না, কিন্তু উনি অনেক ইজি করে নেয় প্রত্যেককেই। আমিও আমিও যখন ওনার সাথে প্রথম কাজ করছি তারপরে না অনেক কাজ হয়েছে, কিন্তু আগে তো একটা দিয়ে তো আর শুরু একটা হয়েছে। বিষয় আছে, উনি ভীষণ হেল্পফুল। মানে মুদ্রা কথা হচ্ছে আহ, আমার কি করে ভালো হবে এইটা উনি চায়। মানে আরেকজনের মানে ওনার কোয়ার্টিস্টদের যদি ভালো হয়, একটা জিনিস কি, মালাটা তো আসলে একটা ফুল দিয়ে গাঁথা যায় না, এখানে অনেকগুলা ব্যাপার আছে। একটা মেয়ে যখন সাজে তো শুধু একটা টিপ দিলেই তো হয় না, লিপস্টিক একটু টিপ দেওয়া, একটু হ্যাঁ আঁকা, একটু এটা সেটা, মানে নানান কিছু তো লাগে আসলে। পুরাই তো নাটকের মধ্যে চার্লি মানে আহ, একবারে সবুজকে দেখা গেছে মুশাররফ ভাই মোটামুটি চার্লি মানে যে থাকে মোটামুটি অনেক নাটকে দেখা গেছে। আরেকটা ছিল অনুভব মাহবুবের এক নাটক যেটা ভাইরাল হয়েছে, ওই সেমরি ওই সেমরি, মানে একটা ডায়লগ মনে ভাইরাল ছিল মুশাররফের সাথে। কি ওই ওইটা ডায়লগটা একটু শুনতে যাচ্ছি অনুভব মাহবুবের কাছ থেকে, যে একটু না, দর্শকও ওই শুনতে যাচ্ছে ডায়লগটা তো ডায়লগটা, ছিলই হলো মোশাররফ ভাই, সেটা তার আমি বলতে মানে পারবো না। ডায়লগটা কি শোনা তবে যাবে? একটু আগে বলে নেই, না না আমি আগে একটু বলে নেই যে মোশাররফ করিম ভাই তো একজন আমাদের দেশের একজন মানে অনেক বড় মাপের অভিনেতা অবশ্যই, এবং আমি খুব সৌভাগ্যবান যে তার সাথে অনেক মানে বেশ কয়েকটা কাজ করেছি, এবং সেই কয়টা কাজ দর্শক এত সুন্দরভাবে নিয়েছে, সেটা মানে আমার জন্য এটা অনেক বড় ব্যাপার। আর উনি তো মানে আসলে আমিও অ্যাক্টিংটা করতে পেরেছি, অভিনয়টা করতে পেরেছি উনার সহযোগিতার জন্যই। উনার মতো বড় মাপের অভিনেতার সাথে অভিনয় করাও একটা মানে আহ, অনেক মানে কঠিন একটা ব্যাপার। আহ, উনি খুব সহজ করে দেয়, সহশিল্পীকে খুব খুবই সহজ কোঅপারেশন করে। করে, মানে ওনার কোঅপারেশনটা অনেক বড় ব্যাপার। এবং আমি প্রথমেই ওনার সাথে যে কাজটা করেছি সিকান্দার বক্স, সিকান্দার বক্স নাটকটা তো মানে ভীষণ পপুলার হয়েছে, দর্শকের কাছ থেকে এত এত বেশি রেসপন্স পেয়েছি। এটা আমি কতটুকু কি করতে পেরেছি জানি না, তবে মোশাররফ ভাই ছিল বলেই আসলে সিকোয়েন্স গুলি আর কি, দৃশ্যটা তো আসলে একজন দিয়ে হয় না, এটা টোটাল থাকে। প্রত্যেকটা আর্টিস্ট যদি ঠিক মতো অভিনয় করে তাহলেই ওই সিটটা আসলে সেই রকম প্রাণবন্ত হয়ে ওঠে এবং দর্শকের কাছে খুবই গ্রহণযোগ্য হয়ে ওঠে। তো সিকান্দার বক্স নাটকে অভিনয় করতে গিয়ে যেটা হয়েছে যে সিকোয়েন্স করার আগেই আমাদের ডিরেক্টর তো বুঝিয়েই দিয়েছেন, সাগর জাহান ভাই, আমাদের সবার খুব ভীষণ প্রিয় পরিচালক সাগর জাহান ভাই, উনি তো দৃশ্য বুঝিয়ে দিয়েছেন। তারপরে যেটা হয়েছে যে আমি মোশাররফ ভাই, তারপরে আমরা যারা যারা ছিলাম সিকোয়েন্সের মধ্যে, ওই ওই জায়গাগুলি মোশাররফ ভাই আমাদের খুব সুন্দর করে ব্রিফ করে দিয়েছেন, দৃশ্যটা খুব সহজ করে দিয়েছেন যে যেন সহজভাবে করি, এটার যে মধ্যে যেন কোনো অতিরিক্ত নাটকীয়তা কেউ যেন না করি, ডায়লগ যেন খুব সিম্পলি যেন থ্রো করি, অতিরিক্ত কিছু যেন না করি, এই জিনিসগুলি এত সুন্দরভাবে উনি করে দিয়েছেন, যে কারণে আসলে খুবই প্রাণবন্ত হয়ে উঠেছে। মানে ওইটা দর্শকের কাছ থেকে তো যতটুকু জানতে পেরেছি। তারপরে আরেকটা করেছি ওনার সাথে এভারেজ আসলাম, সেটাও আমাদের প্রিয় পরিচালক সাগর জাহান ভাই ডিরেকশন দিয়েছেন। ওটাতেও ওইটা পুরান ঢাকায় দুটোই কি হয়েছিল, শখ ছিল? যেটা এভারেজ আসলাম। দুটোই কি শখ ছিল? হ্যাঁ, দুটোর মধ্যে কি দুটোতেই শখ শখ ছিল? ছিল। হ্যাঁ, ওই আচ্ছা, সিকান্দার আমি বক্সটাও আমি শখ এখন ছিল। তাহলে মূল কথায় আসি। মূল কথায় আসি। শখের হ্যাঁ, শখ মানে মিডিয়ার বান্ধবী যদি বলা যায়, অনুভব মাহবুবের কাছের মানুষ শখ। মানে বান্ধবী যদি রাইট বলে রাইট। উর্মিলা বা ওর শখ, এগুলো আসলে অনুভব মাহবুবের খুব কাছের। এবং একটা বিষয় আছে যে মিডিয়ার যতগুলো নায়িকা আছে বা অভিনেত্রী আছে, অনুভব মাহবুবের সাথে ভালো সম্পর্ক। মানে না না, সবাই এই সাথে ভালো না, সম্পর্ক সবুজের বেশিরভাগের নেই সাথে। কেন? এই যে সবুজের কেন নেই এই ভালো সম্পর্ক? মানে এই যে অভিনেত্রীদের সাথে এত এই অনুভব মাহবুবের আছে কেন? সবুজেরটা বিষয়টা একটু সবুজের জানতে সাথেও খুব চাচ্ছিলাম। ভালো ভালো আছে, সেটা আমিই বলে দিচ্ছি, সবুজের সাথেও সবার সাথেই ভালো আছে। আমারটা যেটা হয়েছে আমি হয়তো বলে দেই, বা যতটুকু সম্পর্ক হয় বা এতটুকু আমরা হয়তো ফেসবুকে আমি হয়তো ছবি হ্যাঁ, পোস্ট টোস্ট করি, যে কারণে মনে হয় অনেক বেশি বেশি খাতির। আর আমাদের শহীদুল্লাহ সবুজ হচ্ছে কি বলে ছুপা রুস্তম, সে খুবই ছুপা রুস্তম বলে সে ছুপায় ছুপায় রাখে সবকিছু, কাউকে জানতে দেয় না, বুঝতে দেয় না, এটা হলো তার রহস্য। বাকিটা এখন সবুজ ভাই বল। না মানে আমার সাথে আমরা একটা ভিডিও ক্লিপ ধরেন, দেখি। আচ্ছা, আমরা একটা ভিডিও ক্লিপ দেখি। বাহ, ডায়লগ কো
ডায়লগ ছাড়া, ডায়লগ দেন না। ওই অনুভব মাহবুবের কোন ডায়লগ ডায়লগ? দিচ্ছে না তো। আচ্ছা, ওই ডায়লগটা তো আসলে আমার এটা ওইভাবে নাই। ওই ডায়লগ গুলি আমার না, ওগুলি আসলে বেশিরভাগই মোশাররফ ভাই বলছে, আমার অল্প অল্প, তাতে ওইটা এখন আর বলতে চাচ্ছি না, এটা পরে বলবো। ইয়ের আর শখের ব্যাপারটা যেটা বললেন, শখ আসলেও মানে সে খুবই ভালো অভিনেত্রী এবং মডেল এবং খুবই আমাদের সবার প্রিয় একজন মানুষ ছিল শখ। মানে শখের জন্য আমার আসলে ভীষণ কষ্ট হয় যে ও মিডিয়াটা ওইভাবে করে হঠাৎ করে কি কারণে কেন যে ছেড়ে দিল এটা আসলে জানি না, বাট এবং ও মিডিয়াও ছেড়ে দিল, আমাদের সবাইকেই ছেড়ে দিল, আমাদের সাথে আর এখন কারোর সাথেই যোগাযোগ রাখে না। বাট ভীষণ মিস করি শখকে, এবং তার সাথেও আমাদের এবং অনেকগুলি ভালো ভালো কাজের অনুভব ভাই, এক্সপিরিয়েন্স আছে। বিনয়ের কাছে আমি একটা বিষয় কিন্তু জানতে চাচ্ছি যে মিডিয়াতে এই যে অভিনেত্রীরা, অভিনেতা নয়, অভিনেত্রীরা বিভিন্ন কারণে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে বা মানে জাস্ট কন্টিনিউ হচ্ছে না, অনিয়মিত হয়ে যাচ্ছে। এটা আসলে একটু ব্যাখ্যা করবেন কি, যে কোনো একজন? আসলে কেন? এই যে শখ যে একটা শীর্ষ অবস্থানে ছিল, তারপরে এখানে আরো অনেক, মানে এরকম যদি বলি শারিকার কথা যদি বলি, শারিকা এখন কাজ, শারিকাও কাজ করছে হালকা, কিন্তু যারা আগে এমন অবস্থায় ছিল, টপ পজিশন ছিল, তারা কেন হারিয়ে যাচ্ছে? সবুজ ভাই বা আচ্ছা, অনুভব, আচ্ছা, যেকোনো কেন একজন হারিয়ে যাচ্ছে এটা আসলে সুন্দর একটাই বলেন। সম্পূর্ণ তাদেরই ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই তাদের অবশ্যই সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা তো আসলে মানে কখনো জিজ্ঞেস করারও সুযোগ হয় নাই। বা আমি যেহেতু শখের সাথে একটু মোটামুটি ভালো একটা অভিনয় করতে গিয়ে বা কাজের ক্ষেত্রে সহকর্মী হিসেবে একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু ও যখন ছেড়ে দিয়েছে তখন আর জিজ্ঞেস করার মতো সুযোগ হয় নাই, কারণ ও এখন আর কারোর তেমন ফোন ধরে না। আর ও তবে সম্পূর্ণই ওদের ব্যক্তিগত ব্যাপার, আমি আসলে অতটা জানি না। সবুজ ভাই কি বলে দেখি, সবুজ ভাই হয়তো জানতে পারে। আচ্ছা, না আমি সবুজ ভাই, তো তার আগে একজন মানে কমেন্ট করেছে, সবুজ ভাই, তার আগে একজন কমেন্ট করেছে যে অনুভব মাহবুব কি নাচ জানে কিনা, নৃত্য? 100%। আচ্ছা, সে তো না বেসিক্যালি না না, নাচেরই আমার ছেলে। মোটেও না, একাডেমিক্যাল কোনো আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তো অসম্ভব নাই, কোনোভাবে এক্সপিরিয়েন্সও নাই, বাট কাজ করতে গেলে আমাদের তো সবই করতে হয়। আমার এই হেরে গলায় গানও গাইতে হয়, আমার গলা তো খুবই ভাঙা, তারপরেও তো অনেক নাটকে গানও গাইছি, রাইট, নাচের সময় রাইট। নাচ আপনি করতেছি, নাচ পারেন এটা দৌড়ের আপনার একটা সময় দৌড় যোগ্যতা। দিছি। ভাইরে, আপনি নাচ পারেন এটা আপনার একটা যোগ্যতা। সো এটা আপনি অস্বীকার করছেন না কেন? না না, পারি না তো হ্যাঁ, এটা ভাই, দুঃখ, আমিও এটা কিভাবে বলে সমস্যা পারলেও নেই। বল- আমি নিজে আপনার নাচের ফ্যান। যে সবুজ গান পারে, সবুজ নিজেই বলে যে আমি গান পারি, এটা তো একটা তাহলে যোগ্যতা, তাই সবুজ না? ভাইয়ের একটা গান শুনবো, নাচ পারা তো একটা সবুজ ভাই যোগ্যতা, একটা গান সমস্যা কি? শুনবো। বললে সমস্যা কি? না না, আমি তো কি বলে গানের পাখি না। আচ্ছা, এর আগে একটা কোশ্চেনের অ্যান্সার করি, যে মানে আপনি যেটা ইয়ে বললেন, হ্যাঁ সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, যে যেমন ওই যে যারা মিডিয়া ছেড়ে যাচ্ছে কেন? আচ্ছা, না, আমি ওইটাই বলছি যে এইটার আগে একটা কোশ্চেন ছিল না, দুইটা রিলেটেড। যেমন অনুভবের সাথে হচ্ছে হুম, আমাদের নায়িকাদের খুব ভালো সম্পর্ক। ধরো আমার সাথে নাই কেন, হ্যাঁ যেটা হ্যাঁ ওনার প্রশ্ন ছিল। কারণ মজার বিষয় হচ্ছে আমার সাথে কারোর খারাপ সম্পর্ক না, বাট কারোর সাথে আমার অনেক বেশি বিশেষ করে মানে এটা হয় কি, এটার বিশেষ কোনো কারণ নাই। এটা হচ্ছে ধরেন আমি আড্ডা দেই আসলে, নর্মালি আমি ছেলেদের সঙ্গে আড্ডাটা বেশি হয়। আর ফিমেল কাস্ট বা নায়িকা যারা, তাদের সঙ্গে আড্ডা হয়, এই যতটুকু প্রয়োজন ততটুকু হয়। এটা বিশেষ কোনো কারণ নেই, এটা এমনিতেই। কারণ আমি যে জায়গাগুলোতে আড্ডা দিই এখানে ছেলেরাই আড্ডা দেয় বেশি। সো এটা একটা বিষয়। আর কে কেন চলে যায়, ধরেন শুধু কি মিডিয়া থেকেই যায়? ধরেন অনেকে চাকরি করতো, চাকরি হুট করে ছেড়ে দেয়, হ্যাঁ ব্যবসা করো, এটা একটা ন্যাচারাল সিস্টেম। এটা মানে প্রত্যেকেই আহ এক হুম, একটা কারণে আসলে এক একটা পেশায় আসে, তারপরে সে হাফ ছেড়ে বাঁচার জন্য, বা তার কাছে মনে হয় যে এই কাজটা বোধহয় আমার জন্য না, অথবা আমি বোধহয় আর বেশি দূর হয়তো করতে পারবো না। মানে কারো হয়তো তৃপ্তির ঢেকুর উঠে যায়, আর কেউ হয়তো একটা টাইমিংয়ে বুঝে যে আসলে এই কাজটা আমার না, হ্যাঁ আমার আসলে অন্য কিছুই করা উচিত। এটা হইতে পারে। আর অনুভব ভাই যেটা বললো যে সবচেয়ে ভালো তারটা সে নিজেই জানে, এই আর কি। এটা একটা ন্যাচারাল প্রসেস। আপনি অনেক টিচার দেখা যায় হুট করে ছেড়ে দিয়ে চাকরি করতেছে অন্য জন্য, প্রফেশন তো মানুষ চেঞ্জ করতেই পারে। হ্যাঁ, আমি সবুজ দুই ভাইয়ের সাথে জনের আমি কাছে দুটো একমত, অনুরোধ তারপরে আমি করবো, একটু বলি। অনুরোধ রাখতে আমি, হবে। হ্যাঁ বলি। না, দুজনের কাছে অনুরোধ করবো, রাখতে হবে। সব মাহবুব, সরি সরি, বুঝিনি, আমি অনুভব শুনতে পাচ্ছি না, মাহবুবের একটু একটা নাচ আরেকবার বলবো। আর সবুজের একটা গান শোনাইতে হবে। নাচ দেখাতে হবে অনুভব মাহবুবের, আর সবুজের গান শোনাতে হবে, বা গানের সাথে নাচ, সবুজের গানের তাই সাথে না? অনুভব মাহবুবের নাচ। গানের সাথে নাচ, তাইলে কি? কি? নাচ আমার বলে তুই পয়সা পাবি রে, আমি হ্যাঁ, দুইটাই গাওয়া লাগবে। তুই গান তোর পারি না।
একটা গান শুনি সবুজের কাছ থেকে। না, আগে একটু নাচ দেখি, ভালো তারপরে গান করে ভাব আসুক, তারপরে একটা গান। এইভাবে তো নাচ দেখানো যায় না, বলেও কোনটা? লাভ নাই। এইখানে বসে বসে নাচবো আমি? হ্যাঁ, যে তো নাচবো আমি। একটু হালকা নাচতে হয়। গান, আমরা গান শুনি, গান শুনি। কি বা মৃদু আয়। ঠিক আছে, আমি কিন্তু আমার কাজটা করে দিলাম। বাহ, বাহ, আমিও আপনার সাথে একটু সহযোগিতা করে দিলাম। ইতিহাসের প্রথম, এটা কিন্তু লিখে রাখবেন, এটা ইতিহাসের প্রথম যে বৈশা বৈশা অবশ্যই। নাচ দেখাইতেছি। সবুজ আপনাদের না, সিনেমা এটা ঠিক আছে। কখনো দেখতে এবং আচ্ছা, আমি ভাই 2টা মুভি করছি, তোমার এর মধ্যে দেখতে চাই। আপনাদের রাজবাড়িরই একজন, আপনাদের রাজবাড়ির যে পরিচালক নরিমরান মিঠু, ওনার একটা মুভি ছিল কমলা রকেট, সেটাতে আমি কি বলে বেকার যুবকের চরিত্রে অভিনয় করেছিলাম, সিনেমা করা হয়েছে। ভালো। এবং অনুভবও ছবি করেছে নোলক, নোলকেও কাজ করেছে অনুভব মাহবুব। খুব ভালো ক্যারেক্টার করেছে। আর দুজনেই আসলে খুব মেধাবী। আমরাও চাই যে আসলে দুজনে খুব ভালো কাজ করুক ছবিতে বা যে কোনো পর্দায়। আমার প্রথম সিনেমাটা দেখতে খুব চাই। ভালো এবং আমার জন্য। আরেকটা কথা বলে রাখি, হ্যাঁ, আমি আরেকটা কথা বলে রাখি, বলবো। এই প্রথম সবুজ, সজনা সবুজ একটা নাটক করেছে, নাটকের নাম কোটিপতি। এবং কোটিপতিতে সজনা সবুজ মানে কি মানে সে অভিনয় করেছে কেন্দ্রীয় ক্যারেক্টার নিশাত প্রিয়মের সাথে, আবু হায়াত মাহমুদের পরিচালনায়। এবং খুব ভালো একটা কাজ হয়েছে, যার মধ্যে মাসলা নাচ রয়েছে, সাসপেনশন রয়েছে, তারপরে তার একটা ক্যারেক্টার রয়েছে, মানে তার একটা মানে এটা একটা অন্যরকম একটা বৈচিত্র্য একটা ক্যারেক্টার রয়েছে। আমি একটু সংক্ষিপ্ত একটা জানতে চাচ্ছি সুন্দর সুন্দর কাছ থেকে কাজটা কি? আচ্ছা, এটা হচ্ছে প্রত্যেকটা অভিনেতা মানে তো আসলে প্রত্যেকটা শিল্পী জন্যই কেন্দ্রীয় চরিত্র একটা চাওয়ার জায়গা থাকে, এটা খুব স্বাভাবিক। আমরা ছোট থেকে আস্তে 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 যখন মানে মানুষ হিসাবে বেড়ে উঠি, শিল্পী হিসাবেও আমরা চেষ্টা করছি বেড়ে উঠতে। তো এটা প্রথম কাজ, এই কাজটার জন্য কৃতজ্ঞতা হচ্ছে আবহাত মাহমুদ যে পরিচালক, সে একটা সাহসী উদ্যোগী বলবো, শেষে সাহসটা করবেন। এবং রাইটার হচ্ছে আশরাফুল চঞ্চল, খুব ভালো লিখেন তিনি আমাদের দেশে। তো উনি আমার জন্য এটা লিখলেন, যিনি প্রডিউসার তার প্রতি কৃতজ্ঞতা। আর এটা হচ্ছে আমরা আসলে এই করোনার আগেই করার কথা ছিল, মানে এই কাজটা না, যে কোনো আমরা একটা কাজ করবো, তো সবকিছু মিলে তো করা হয় না। এই করোনার মধ্যে হুট করে আমরা হচ্ছে গত মাসের 25-26 তারিখ করছি, আসলে ঈদের 3-4 দিন আগে আর কি শুট শেষ করছি। তার মধ্যে শুট করতে গিয়েও একটা বিপদে পড়ছি, মানিকগঞ্জে হিউজ পানি, আমরা পানির মধ্যে পড়ছি, বন্যার ক্ষতি করে গেছি, যার কারণে আমরা খুব আরামসে কাজটা করতেও পারিনি। তারপরে আমরা কোনো ছাড়ও দিইনি, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে দিন রাত পরিশ্রম করে, প্রত্যেক ইউনিটের প্রত্যেকটা মেম্বার দিন রাত পরিশ্রম করে আমরা কাজটা শেষ করছি। তার গল্পটা আমি বলবো যে যেহেতু আমার প্রথম কাজ, মানে সলো মানে ক্যারেক্টার, ওইভাবে আপনারা সবাই দেখেন, দেখে হচ্ছে যে গল্পটা বলেন। গল্পটা খুব আমাদের খুব পরিচিত গল্প, আমাদের খুব পরিচিত গল্প, যে আমরা সবাই কিন্তু অর্থবিত্ত চাই, হ্যাঁ, এবং প্রত্যেকেই যার কি যোগ্যতা আছে কি যোগ্যতা নাই, তার পড়াশোনা কতদূর ব্যাপারটা ওইটা না, ব্যাপার হচ্ছে আমার টাকা লাগবে, মানে অনেক লোভ মানে মানুষের মধ্যে কাজ করে, নানানজন নানান উপায়ে তারা মানে পয়সাওয়ালা হইতে চায়। আসলে বানরের গলায় মুক্তোর মালা যেমন শোভা পায় না, তেমনি অযোগ্য লোকের হাতেও কিন্তু অনেক অর্থ শোভা পায় না, সেইটাকে উল্টাপাল্টা খরচ করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কারণ সে তো আসলে অর্থটা পরিশ্রম করে তার যোগ্যতা অর্জন করে নেই। এই তো মানে এইটা নিয়ে গল্প শেষ পর্যায়ে খুব চমৎকার, আপনারা দেখলে ভালো লাগবে আশা করি। গল্পটা খুব মজা পাবেন, গল্পটা বলছি না এই কারণে, আশা করি আমরা দেখবো। আপনারা দেখেন। না না, অবশ্যই আমরা দেখবো, এবং অবশ্যই গল্পটা আমি জানি। এখানে প্রীতম রুদ্র ভাইকে অনেকদিন পর লাইভে দেখলাম, প্রীতম রুদ্র করেছে। এখানে অনেকে বলেছে অনুভব মাহবুব ভাইয়ের একটা নাচ দেখতে চাই। এখানে খান এমডি রাসেল লিখেছে প্রিয় সবুজ ভাইয়ের কাছ থেকে একটা গান শুনতে চাচ্ছি, গান শুনতে চাই, গানের রিকোয়েস্ট অনেক রয়েছে সবুজ ভাইয়ের কাছ থেকে, এবং আমি জানি ভালো গান করে, এবং আমিও চাই যে
একটা গান অন্তত শুনতে চাই। শুধু অবশ্যই রহমান গান রাজু শুনতে লিখেছে, চাই। সবুজ ভাই অনেক ভালো মানুষ, শুভকামনা রইল। রিয়েল রয় লিখেছে আচ্ছা অনুভব আমি একটু ভাইয়ের সিকান্দার বক্সের মুখের পুরি ভাইয়ের দৌড়ান খাওয়ার অনেক মজা লাগে। আচ্ছা যাই হোক, আমরা গান শুনে আসি শহীদুল্লাহ সবুজ। আচ্ছা এটা আমার জন্য একটু বিপদ, কারণ আমি সত্যিকার অর্থেই আমি গান পারি না, কোনো গান শিখি নাই। মিথ্যাকার ওই যে অর্থেই গান না, অসুবিধা কি? আমি তো না, গান না, নাচ একসাথে অভিনয় দেখা করে এত ঢং অভিনয় করে বাবা একটা গান ঢং শুরু করছে। না 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 না, যেটা হচ্ছে যে ওই নাটকের প্রয়োজনে তো আমরা ধরেন যে কোনো কিছুই করতে হয় আমাদের, যে আমার চরিত্রের প্রয়োজনে লাইভের প্রয়োজনে, এখন লাইভের প্রয়োজনে গান শুনতে হয়। কি গান গাইতে পারি বলেন? আপনি এক লাইন গান, তারপর লাইন আমি করতেছি। আমি জানি যে মঞ্চের অনেক গান রয়েছে, এবং সুন্দর সুন্দর গান রয়েছে, ফোক গান বা আচ্ছা, লোকগান। মঞ্চের গান। কোনো একটা গান আচ্ছা আমি একটা লোকগান করি, একটা 2 লাইন। বনের মধু মধু লাগে, চাক কাটার যন্ত্র ওরে দোকানের মধু লাগে সন্দেহ, চাইলেই পাওয়া যায়। বনের মধু মধু লাগে, চাক কাটার যন্ত্র ওরে দোকানের মধু লাগে সন্দেহ, চাইলেই পাওয়া যায়। তুমি সখী বাঁধো গোচা, তুমি সখী বাঁধো গোচাক আমায় জড়িয়ে, সর্বহারা এই আমাকে ভাঙিস না আর ঝরে। কতটুকুই। বাহ বাহ, চমৎকার চমৎকার আচ্ছা গান। এটা আসলে খুব সুন্দর। ভাই, এটা আমি একটু প্রসঙ্গত বলি, এটা আমার লেখা এবং সুর করা। বাহ। এবং আমরাও জানি যে শহীদুল্লাহ সবুজ বাহ। অনেক ভালো গান লেখে, এবং ফেসবুকে দেখতে পাই। আরেকটা জানি যে দুজনে খুব আড্ডা প্রিয়, দুজনের ভিতরে কমন জিনিস রয়েছে, দুজন খুব আড্ডা প্রিয়, আড্ডা দেয় কিন্তু কাজের ব্যাপারে সিরিয়াস। যেমন শহীদুল্লাহ সবুজ মগবাজারে কম আড্ডা দেয়, কিন্তু অনুভব মাহবুব মগবাজারে না আসলে ভাত হজম হয় না, একবার হলেও মগবাজারে আসবে, আড্ডা দেবে। হ্যাঁ, আবার শহীদুল্লাহ সবুজ একটা সার্কেল রয়েছে, আবু হায়াত মাহমুদ বা সাজিন, বাবু, এরকম একটা সার্কেল রয়েছে নির্মাতাদের। আমরা কিছু ক্লিপ দেখছি শহীদুল্লাহ সবুজের, সাউন্ড ছাড়া, আমরা অনুমান করে নিই কি হতে পারে, আমরা অনুমান করে নেই যে ডায়লগটা কি হতে পারে। দর্শকদের কাছে এটা একটা ধাঁধা। এটা ধাঁধা থাকলো। কোন নাটকের ক্লিপ? এটা হচ্ছে যে শহরে একটা ধাঁধা থাকবে যে কি হতে পারে। কোন নাটক? এবারেই গেল যে যে শহরে শহরে সমদ্দার, সঞ্জয় সমদ্দারের, তাই না? সঞ্জয় সমদ্দার এবং খুব চমৎকার। হ্যাঁ, সঞ্জয় সমদ্দারের। এবং আমার মনে হয় আলোচনার মধ্যে রয়েছে কয়েকটা নাটক, যেরকম এখনকার সময় আশফাক একটা নাটক, সঞ্জয় সমদ্দারের নাটক বোধ, রাফাত মজুমদারের বোধ, তারপরে একটা নাটক রয়েছে বোধ, ইতি, তারপরে যে শহরে টাকা ওড়ে, তারপরে পলিটিক্স, সঞ্জয় সমদ্দারের পলিটিক্স, ওটা ভালো করেছে। হ্যাঁ, ভিকটিম, ইতি মা, এটাও ভালো করেছে। আশফাক নিপুণের ইতিমা এবং ভিকটিম অনেক এবং রাফাত মজুমদার রিঙ্কুর যে বোধ নাটক ভালো হয়েছে। খুবই ভালো। আসলে নাটক হচ্ছে ভালো নাটক, না ভালো লাগবে যে আমাদের এবারে বেশ কয়েকটা ভালো ভালো নাটক। না আসলে কি দেখেন, যেই কয়েকটা নাটক এবার আলোচনায় আসছে বা ভালো হয়েছে, বলতে আমার 2টা কাজ আছে, আমি একটা বোধ আর একটা হচ্ছে যে শহরে টাকা। তো এটা ভালো লাগতেছে কি যে প্রত্যেকটা গল্প ভালো, মানে অন্যান্য যে নাটকগুলো আসছে প্রত্যেকটা গল্প ভালো। আপনি দেখেন যে বাঙালি কিন্তু গল্প বলতে পছন্দ করে, গল্প শুনতে পছন্দ করে, গল্প দেখতে পছন্দ করে। আমরা কিন্তু ধরেন
অন্যদের মতো, মানে আমি ইউরোপের কথা বলছি বা অন্য আরো অনেক কথা বলছি, রোবোটিক না। আমরা কিন্তু একে অপরের সঙ্গে হাসতে পছন্দ করি, বা একে অপরের কান্নার সাথে আমরা হ্যাঁ মানে একজনের কান্নায় আর একজন আমরা হয়তো কান্না জুড়ে দিই, অনেক মানে আবেগপ্রবণ আর কি আমরা। তো সেই জায়গা থেকে যদি ভালো গল্প হয়, ভালো নির্মাণ হয়, ভালো অভিনয় হয়, এই নাটকগুলো নিঃসন্দেহে আলোচনায় আসবে। কারণ মানুষ কিন্তু দিন শেষে ভালো নাটক দেখতে চায়, কিন্তু মানে নানাবিধ কারণে হ্যাঁ আমরা যদি উল্টাপাল্টা গল্প করি, বা মুদ্রা কথা কি ধরেন যার যেটা কাজ সে সেটা করলেই কিন্তু ঠিকঠাক। আমি হুট করে একটা সিন জিততে উঠে গেলাম যে ভাই উঠেন আমি চালাই নিয়ে যাচ্ছি, হবে না, কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, কারণ আমি ওটা চালাইতে পারি না। যতটুকু পারি সেটা হচ্ছে হয়তো মানে কি বলে যে শুটিং এর প্রয়োজনে অতটুকু গেলাম, কিন্তু একটা রোডে চালানোর একটা অভ্যস্ততার খেলা আছে। হ্যাঁ, তো যিনি নাট্যকার, যিনি নির্মাতা, যিনি অভিনেতা, তারাই যদি কাজটা করে তাহলেই কিন্তু ঠিকঠাক হয়। এটা হচ্ছে ব্যাপার। অবশ্যই আমরাও আসলে কাজের ব্যাপারে যদি সিনসিয়ার থাকি, প্রতিটা অ্যাক্টর, অ্যাক্ট্রেস বা নির্মাতা, প্রযোজক বা টেলিভিশন নির্মাতা, টেলিভিশন প্রযোজক, চ্যানেল মালিক, সবাই যদি ঠিক থাকে, আসলে নাটক হ্যাঁ, কিন্তু ভালো একটা জায়গায় আমাদের রয়েছে। আমাদের অনেকে ঈর্ষা করে, কারণ ইন্ডিয়া বা বাইরের প্রতিবেশী কিন্তু আমাদের নাটকগুলো দেখে, কারণ আমাদের নাটকের মধ্যে শুধু একটা দেখেন জীবন এটা রয়েছে, একটা ওনারা গল্প আমাদের রয়েছে, কাহিনী রয়েছে। ইন্ডিয়ার কিছু দর্শককে একটা যোগাযোগ হয়, ওনারা হয় টেক্সট করেন, হ্যাঁ, বা আমাদের প্রত্যেকটা নাটক দেখেন, বিশেষ করে ইউটিউব গেলেই তারা দেখতে পায়। ওনারা আমাদের নাটকের জন্য বসে থাকে অনেস্টলি। হুম, এবং ওনারা আমাদের আমাদের অনেক অভিনেতার সঙ্গে, মুশারফের সঙ্গে তো দেখা করতে অনেকেই আসছেন, এবং অনেকের সঙ্গে। হ্যাঁ, তো ব্যাপারটা হয় কি যে আমাদের নাটকটা ভালো একটা জায়গায় যাবে, এইটা না আমার একটু কেমন যেন লাগে। ভালো একটা জায়গায় যাবে কই, আমাদের নাটকটা ভালো একটা জায়গায় ছিল বা এখনো আছে। হয় কি যে মাঝখান দিয়ে আপনার মানে ভাই একটা নাপিত, যে একটা নাপিত, হ্যাঁ, সেও তো চুল কাটাটা শিখতে হয়। আমি কারণ একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে ভালো অবস্থানে অবশ্যই ছিল, সে ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে যে একটা সময় 2005 থেকে 10 পর্যন্ত, তখন তো ইউটিউব ছিল না এরকম ভাবে, তখন কিন্তু আমাদের বাংলাদেশের নাটক ডিভিডি আকারে বিক্রি হতো ওয়ার্ল্ডের সব দেশে। মানে এটা আমাদের হুম, জন্য হুম, একটা অনেক বড় পাওয়া ছিল যে নাটকের হ্যাঁ, ডিভিডি কিনে মানুষ দেখতো, এবং বাংলাদেশে ঠিক, এসে প্রবাসীরা ডিভিডি কিনে নিত একসাথে 20, 30, 40টা ডিভিডি নাটকের কিনে নিয়ে চলে যেত, সেগুলি তারা বিদেশে বসে আমাদের নাটক দেখতো। তার মানে আমাদের নাটকের অবস্থানটা কত ভালো ছিল এটা দিয়েই বোঝা যায়, যে ডিভিডি কিনে নিয়ে তারা দেখতো, এবং তাদের টার্গেটই ছিল দেশে আসলে অনেকগুলো নাটকের ডিভিডি কিনে নিয়ে যাব, সিডি কিনে নিয়ে যাব। আমি এটা একটু সরি ইন্টারাপ্ট করলাম, এটা একটু বলে না দিই না আমি। না না, একদম ঠিকঠাক। আপনি যে কথাটা বলছেন এটা একেবারেই ঠিক, আমি সেটাই বলছি যে ধরেন একটা নাপিত তো চুলটা কাটতে জানে, আর নয় কি আপনি তার কাছে চুলটা কাটাইতে যাইবেন? যাবেন না কিন্তু। তো যে যে কাজটা জানে সে সেটা করবে। এখন আপনি ধরেন এটা তো আর মানে আমি কি চাইলেই কি একটা রোগী দেখতে পারি? আমি হয়তো এমনিতে আপনাকে বলতে পারবো যে আপনার এখন যেহেতু মাথা ব্যথা করতেছে আপনি হয়তো এইটা খাইতে পারেন, তারপর আমি তো ডাক্তার না। বা নর্মালি কিছু আইন আমরা জানি যে এইটা করলে, এই ধরনের একটা অপরাধ করলে এইটা হইতে পারে, তুমি এই কাজটা করো। টুকটাক আইন হয়তো আমি জানি, তার মানে কিন্তু আমি আইনজীবী না বা আইনবিদ না। সো আপনি একটু ক্যামেরার সামনে দাঁড়াইলাম বা কিছু একটা করলাম তার মানে অভিনেতা হয়ে গেলেন, বা আপনি একটা গল্প কোনো রকম বললেন তার মানে আপনি নাট্যকার হয়ে গেলেন, এটা তো এরকম না আসলে। না, ব্যাপারটা তো অবশ্যই খুবই না, সেটাই তো, যে প্রফেশনাল জিনিস। ভালো নাট্যকার, প্রফেশনাল ঝামেলাটা জায়গায় হয় কি, ভালো নাট্যকার, ভালো ডিরেক্টরদেরকে জায়গা দিতে হবে, স্পেস দিতে হবে, তারা যেন না না না, আমি কাজটা করতে আমি পারে। সেটাই বলছি। ধরেন এখন ঝামেলাটা হয় কি যে আহ, কাজটা আমরা মানে যে কেউ, ভাই আমার জীবনে একটা গল্প আছে, আমি একটা গল্প বলবো। বা ভাই আমিও অভিনয় করতে চাই, হয় না যে এরকম। তো এখানে অন্য প্রফেশন যেমন আপনাকে শিখে বুঝে করতে হয়, এটাও তার একটা প্রফেশন হ্যাঁ, ভাই। আরেকটা ছোট্ট আপনি কথা বলতে এইটা চাই, মানে আপনি চাইলে গান অনেকে, গাইতে পারবেন, মানে হয় হ্যাঁ ওইটাই একটু আগে বলছি, যে একটু গাইলাম একটু এটা তো বলছি। ধরেন আমরা সবাই অনেকেই তো ভাবে, টুকটাক গাই।
হ্যাঁ সবুজ ভাই, সেই জন্য আমি অল্প একটু বলছি, সেটা হচ্ছে যে অনেকেই ধরেন রাস্তাঘাটে দেখা হলে তো মনে একটু যেহেতু চিনে, তখন বিভিন্ন কথার পরে লাস্ট কথাই হলো বলে ভাই আমি একটা নাটকে অভিনয় করতে চাই। মানে ওরা ভাবে যে এটা এতই সহজ যে যে কেউ দাঁড়ায় গেলেই অভিনয়টা হয়ে যাবে, মানে হ্যাঁ, ওটা যে একটু শিখতে হবে, ওটা যে একটু জানতে হবে বা এটা সম্বন্ধে ওই জিনিসটা ভাবেই না, ভাবে যে আমি দাঁড়াইলাম তো অভিনয় হয়ে গেল। তো ওরকম কিছু মানুষ কিন্তু আসে, আইসা কিন্তু তাও করেও যায়, আমি কাজও যেমন করে একবার ফেলে, আমি এবং সেই একবার জায়গায় নষ্ট হয়। আমার এক বন্ধু ও ব্যাংকে চাকরি করে, তো ও বলতেছিল যে বন্ধু আমি তাইলে তোর এখানে একদিন এসে অভিনয় করবো। আমি ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আমি তোর অফিস থেকে একদিন চাকরি মানে একদিন চাকরি করে দিব। তো মানে কি এটা এটা তুই কেমনে করবি, কিন্তু তুই এটা কেমনে করবি? আমি ইকোনমিক্স থেকে অনার্স মাস্টার্স করছি, ও করছে সেম, ঠিক আছে, আমি বলছি, তুই এটা কেমনে করবি? কয় সবাই তো করতেছে। না, সবাই করতেছে না, যারা যারা করতেছে তাড়াতাড়ি টিকতেছে, তাড়াতাড়ি থেকে যাচ্ছে, আর যারা যারা আহ মানে পাচ্ছে না তারা ধরেন নানান হ্যান ত্যান ইসি করে করে কি কি যেন করতেছে, এরপর আবার নাই হয়ে যাচ্ছে, ঠিক, সহজ হিসাব। যারা ঝড়ের বেগে আসছে ঝড়ের বেগেই আবার চলে যাচ্ছে, ঝরে যাচ্ছে, ঝরা পাতার মতো ঝরে যায়। কিন্তু যারা আসলে ওইটাই মানে ধীরে ধীরে থাকবে, চেষ্টা করবে, কাজটাকে জানবে, কাজটাকে ভালোবাসবে, কাজটা একটু জেনে শুনে শিখে লেখাপড়াটা করবে, তারাই টিকে থাকবে ইনশাল্লাহ। মানে ওইটাই তো উচিত না, আর এটাই তো হয় নর্মালি। তাই তো। আচ্ছা, ইয়ে কি আসছে বোধ হয়, পান্থ ভাই শুনতে পান্থ ভাই পাচ্ছেন? একটু পর পর চলে যায়, আমরা রাজবাড়ির মিষ্টিটা যে কখন খাবো সেই অপেক্ষায় রয়ে গেলাম। না মানে আচ্ছা সবুজ ভাই, রাজবাড়ির আপনি টোটাল কয়টা সিনেমা করেছেন? আমি একটু জানতে চাচ্ছি আপনি টোটাল কয়টা সিনেমাতে আচ্ছা, অভিনয় আমার করেছেন? আমার সিনেমা খুবই কম, সিনেমা করছি হচ্ছে দুটা, একটা হচ্ছে অনিমেষ হচ্ছে। দুটো রিলিজ হয়ে গেছে, দুটা? হ্যাঁ, দুটাই। কি নাম ছিল? লাস্ট ছিল হচ্ছে প্রথমটা হচ্ছে জিরো ডিগ্রি, আর শেষেরটা ছিল হচ্ছে কমলা রকেট। সমস্ত নজর মেচুরিটি আসছে, অনেক ভালো লাগছে শুধু। আচ্ছা, সুজিত সরকার, উনি একজন কমলা ডক্টর। রকেট, ও বাবা, আমার খুবই বড় ভালো ভাই, ভালো দুটো আচ্ছা, অভিনয়, একটা একদম কমেন্ট বিখ্যাত করছে দুটো যে সুজিত সিনেমাতে আপনি। সরকার নামে, উনি আমার বড় ভাই, উনি ডক্টর, সিলেট মেডিকেলে আছেন, এবং আমি ওনাকে প্রায় সময় বিরক্ত করি ফোন করে। এবং দাদা খুবই মানে কোরিয়ালি খুব মানে খুবই হেল্প করে। এই যে দেখেন, আমি একটা জিনিস বললাম, এই কথাটা কেন বললাম যে মানে প্রত্যেকটা পেশার প্রতি সম্মান কেন, এই যে লকডাউনের মধ্যে আমাদের ডাক্তাররা আমাদেরকে যে সাপোর্টটা করে গেল, হ্যাঁ, ওভার ফোনে বা লাইফ রিস্ক নিয়ে, আমরা কিন্তু তাদেরকেও মাঝে মধ্যে দুই এক। নেটওয়ার্ক আমার এখানে ভীষণ ভাবে ডিস্টার্ব দিচ্ছে, দেখতে পাচ্ছি না। আচ্ছা, আজকে বোধহয় কি বলে নেট ঝড় বয়ে যাচ্ছে আর কি চতুর্দিকে, আপনি একবার পড়ে যাচ্ছেন, পান্থদার পড়ে সবারই যাচ্ছে। সমস্যা হচ্ছে না এটা, না, এখন পর্যন্ত আমার হয় না, সবার সমস্যা হচ্ছে। এটা বুঝতে তবে হবে। আপনি তো পুরাই হচ্ছকা, পুরাই মানে তো মারদাঙ্গা বুঝ এক কাজ কারণ পুরা আমি আসলে, তাই না? না তাই তো থাকতে হবে না, সবুজ তো সবুজ থাকতে হবে না, হ্যাঁ অবশ্যই। কি বলো? আচ্ছা আমি সবুজের কাছে একটা জানতে চাচ্ছি যে এই ঝালখোরে মোশাররফ ভাইয়ের সাথে যে মরিচ খাওয়ার বিষয়টা একজন দর্শক কমেন্ট করেছে যে আসলে এই ঝাল খাওয়ার বিষয়টা কয়টা মরিচ খায়, অদ্ভুত ঝালখোরে যে বিষয়টা, সেটার সাথে যেহেতু সবুজ জড়িত ছিল, মরিচটা খায়, আসলে কি এটা তো মরিচ গুলো খায়? হ্যাঁ, মরিচগুলো খায়, মরিচগুলো খাইছে, প্রত্যেকটা মরিচই খাইছে, কয়টা মরিচ খাইছে খায়? আসলে গোনা যায় না ওইভাবে, কিন্তু ব্যাপক খাইছে, হ্যাঁ। মানে 5-7টা 8-10টা না, মানে 20-25টার মতো মনে হয়, মানে ওভারঅল। কারণ আমাদের একটা শর্ট, আপনারা যারা শুটিং বা দেখছেনও কখনো নিশ্চয়ই জানেন যে একটা শর্ট তো অনেকবার কাটতে হয়, একবার মাস্টার, একবার ক্লোজ, একবার টু শট। উনি কিছু কিছু শর্ট তো ছিল যে পুরা মরিচ একবার মুখে দিয়ে ফেলছে, আর বিশেষ করে মুড়ির সঙ্গে যেটা মাথায় খায় পুরোটা মরিচই ছিল। মানে হয় কি ধরেন অভিনয়, আহ, তো মানে আপনারা যারা হাসেন বা আপনারা যারা কাঁদেন অভিনয় দেখে, এটাই আমাদের সার্থকতা, তো খুব টাফ জব।
হ্যাঁ, এটা অভিনেতা আপনাদের এই এতটুকু আহ, আনন্দের জন্য বা এই যে আপনারা মনে রাখছেন সেটা, এই ঝালখণ্ড নাটকটা আমার অভিনয় ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট, যে ওটা দিয়ে আমাকে অনেক দর্শক চিনছে। তো সেইখানে কিন্তু ও গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক অনেক কিছু হতে, মানে অতিরিক্ত যে কোনো কিছুই তো খারাপ, তো অতিরিক্ত মরিচ খাওয়া তো নিশ্চয়ই ভালো কাজ না, কিন্তু শুধু চরিত্রের প্রয়োজনে এই কাজটা কিন্তু অভিনেতারা করেন। হুম। যেমন চরিত্রের প্রয়োজনে সবুজ অনেক ক্যারেক্টার করেছে। তার মাহবুব, এই যে রশিদ, যার পুরো নাম অনুভব মাহবুব হলো স্কিন ম্যান, এবং সে কিন্তু চরিত্রের প্রয়োজনে অনেক অনেক কাজ করেছে, যে আসলে অভিনেতা না এটা করাই হতো না আসলে। যখন বাইরে বের হয় তখন আসলে মানে সাধারণ মানুষের মতো কি সে আচার আচরণ হয়, নাকি অভিনেতাই থেকে যায়? কি মাহবুব, অনুভব মাহবুবের জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, আরেকবার একটু বলেন, কারণ আমি যে নেটওয়ার্কের জন্য একটু বুঝতে পারিনি। হ্যাঁ, আরেকবার একটু বলেন। কি হ্যাং হয়ে গেছে নাকি? মানে বাইরে অভিনেতারা যখন বাইরে বের হয় সাধারণ মানুষের সাথে মেশে, তখন তখন তার অনুভূতি বা রিয়াক্ট কেমন হয়, সেই গ্রহণ মানে সাদর করাটা কেমন হয় মানুষের? সহজভাবে নেয় একটা অভিনেতা ভাবে, অভিনেতা যেরকম সেভাবেই নেয়? না, মানে হয় কি, এক এক মানে এটা মানুষের এক একজনের কাছ থেকে এক এক রকম হয়, যেটা যে অনেকেই মানে ধরেন আমার নাটক দেখে যারা একটু ফ্যান হয়, তারা যেটা করে যে তারা ওই ক্যারেক্টারটাকেই মনে করে, মানে ওই ক্যারেক্টার হিসেবে রেসপন্স করে, বা একটু হয়তো আমার সাথে দেখা হয়ে গেল কোথাও মার্কেটে বা কোথাও রাস্তাঘাটে, তখন তারা ওইভাবে একটু অ্যাটিটিউড করার চেষ্টা করে। অনেকে, বেশিরভাগ যেটা করে মানে ওই রকম ফান করার চেষ্টা করে, বা আমাকে হয়তো ওই কোনো একটা নাটকের ডায়লগ দিয়ে হয়তো আমাকে একটা কি বলে টিজিং করার মতো একটা করে। আর যারা একটু ধরা বুঝে শুনে, বা এরকম আছে অনেক সিনিয়র মানুষও আমার ভক্তের মধ্যে আছেন, তারা মানে এসে কথা বলে, সুন্দরভাবেই কথা বলে এবং জানতে চায় আমি কি করি, মানে আমি অভিনয় ছাড়া কি করি, মানে তারা কিন্তু অন্যভাবে নেয়, এবং তারা বলে যে হ্যাঁ আপনি কি ক্যারেক্টারটা খুব সুন্দর প্লে করেন, বা আপনার আমার এই একই ধরনের একটু ক্যারেক্টার বেশি করা হয়ে গেছে, আমি ডিফারেন্ট টাইপ অনেক ক্যারেক্টার করেছি, কিন্তু সেগুলি হয়তো সেভাবে করে লাইমলাইটে আসে নাই, বা হয়তো অনেকে দেখে নাই, যে কারণে জানে না। আমি কিন্তু অনেক ধরনের ক্যারেক্টারই করেছি। আমি একটা হ্যাঁ, আশুতোষ সুজনের পরিচালনায় একটা ধারাবাহিক নাটক করেছিলাম, রাস্তা নাম। ওইটাতে কিন্তু আমি একটা মাস্তানের ক্যারেক্টার করেছিলাম, এবং ওইটা প্রভার কিন্তু ফার্স্ট এই ক্যারিয়ারের প্রথম নাটক। রাস্তা নামের একটা ধারাবাহিক ছিল আশুতোষ সুজনের পরিচালনায়। ওটাতে কিন্তু আমি ছিলাম হলো একটা মাস্তানের ক্যারেক্টার। তারপরে কবি নামের একটা টেলিফিল্ম ছিল আমাদের, মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের, জাহিদ হাসান ভাই ছিলেন কবি। ওটা কুষ্টিয়াতে নাটকটা হয়েছিল। ওইটাতেও কিন্তু আমি একটা মাস্তান ছিলাম, যেমন জাহিদ হাসান ভাইয়ের সাথে আমি এটা প্রথম কাজ, জাহিদ ভাই থ্রেড দেই মাস্তান হিসেবে। মানে অনেকেই ওই ক্যারেক্টার গুলি ওইভাবে হয়তো আমাকে ফোকাসড হয় নাই বা দেখে নাই, মানে আমি কিন্তু করেছি ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার, মানে সেইটাই বলছি। কিন্তু বেশিরভাগই দেখা যায় যে একটু আমি যেটা এভারেজ আসলাম বা সিকান্দার বক্স, এগুলি মানে বেশি পরিমাণে বাস্ট হয়েছে, দর্শকের কাছে গেছে, মানে দর্শকরা ওইটা বেশিভাবে মজা পেয়েছে, এন্টারটেইন হয়েছে, যে কারণে ওই ক্যারেক্টার গুলি আমাকে দেখে মনে করে যে ওইটাই করি। এখন ওইখানে অনেক সময় দেখা যায় রাস্তাকে দিয়ে হাঁটলে অনেকে এরকম চিনে গেলেই বাস ওই রকম ওই সিকান্দার বক্সের একটা ডায়লগ নিয়ে হয়তো টিজিং করলো, বা এভারেজ আসলামের ই করলো, বললো যে এই ফারিয়া মারিয়ার আরেক বান্ধবী বা আরেকটা বোন। আমার এইভাবে অনেকেই বলে বলে এই ফারিয়া মারিয়ার বান্ধবী, এই ফারিয়া মারিয়ার বোন, মানে দেখা যায় যে না, এইরকম আমরা ভাবে ওইটাই মনে করি। টিজিং করে। এটা মানে অনেক সময় এটা আমি ভাবেই নেই, মানে মজা হিসেবেই নেই, যে ঠিক আছে ওরা যেহেতু ওইটা দেখেছে, না, ওইটাই এটা তো একটা দেখে দর্শকের হয়তো। মধ্যে এক এক রকম থাকবে, এটাই স্বাভাবিক। মানে এখন হয় কি এগুলোতে ধরেন, মানে দর্শক তো মানে দিন শেষে তো আসলে সে তার নিজের মতো করে চিন্তা করে, হুম। বুঝছেন? তারপরে আরেকটা হয়েছিল, আমার প্রথম যে কাজটা ছিল মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের মাধ্যমে তো আমার আসা মিডিয়াতে। উনার একটা ধারাবাহিক নাটকেই আমি কাজ করেছেন, 69 নামে, তখনকার হ্যাঁ, খুবই জনপ্রিয় একটা ধারাবাহিক নাটক 69। ওই মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের ওইটাই আমার ফার্স্ট কাজ। হ্যাঁ,
তো ওইখানে আমি তিন্নি, শ্রাবস্তী দত্ত তিন্নির অপোজিটে ছিলাম, আমার নাম ছিল কাঞ্চন। তো দেখা গেছিল তখন ওই নাটকটা যখন প্রচার হয় তখন তো ইউটিউব ছিল না, ফেসবুক ওইভাবে ছিল না, কিন্তু মানে মানুষ ওটা খুব ভাবে টেলিভিশনে বসেই দেখতো, টেলিভিশন সেটের সামনে দেখতো, এবং ওইটা এতই জনপ্রিয় হয়েছিল, হুম, ক্যারেক্টারটা আমার নাম ছিল হুম। কাঞ্চন। দেখা বাহিরে যেখানেই যেতাম, ভাই কাঞ্চন ভাই, মানে ওইটা আমার জন্য খুব মজাই ছিল, প্রথম কাজে এত বাহ! বেশি রেসপন্স আমার তার জন্য মানে একটা অনেক আনন্দের ব্যাপার ছিল। আমরা বন্ধু ভাই, আপনি খেয়াল করেন যে ইউটিউব বা ফেসবুকের হ্যাঁ, অনেক আগে থেকে সে কাজ করে, তার বয়স কত চিন্তা করছেন আপনি? আজকে হ্যাঁ। এই 56 বছর বয়সেও সেই আর তার যেভাবে বয়স নিয়েও কিন্তু তারপরেও একটা সবুজ বিষয় ভাই আছে। যতই চির সবুজ তার থাকবে বয়স তার নিয়ে চেয়ে একটা আমি বিষয় অনেক আছে, ছোট। বয়স। না হ্যাঁ। না, আমি বললাম এই তা বয় 56 না, না, বছর আমি জানি বয়সে সবুজকে এসেও ভালোবাসে বলেই, সবুজকে ভালোবাসে বলেই আজকে অনুভব মাহবুব সবুজ টি-শার্ট পরেছে। সবুজকে ভালোবাসে ও বলেই। মাই গড, এটা তো আমি খেয়ালই করি না। না না, আমি সবুজ হ্যাঁ, টি শার্টটা পরেছি, খেয়ালই করে নাই। আরেকটা কারণ ছিল। আমি একবার ভেবেছিলাম যে সবুজের বুকে লাল এরকম করে একটা মানে পতাকার কিছু একটা পরবো, যেহেতু প্রথম লাইভে আসলাম বাংলাদেশের, মানে ওইভাবে একটা বাহ! প্ল্যানিং ছিল, বাহ! কিন্তু না, তাইলে আমার তাড়াহুড়ার একটা কারণে লাল আর গেঞ্জি পরা ব্যাকগ্রাউন্ডে উচিত লাল ছিল। দিতে পারিনি। তাইলে আমার একটা লাল গেঞ্জি পরা হ্যাঁ। উচিত ছিল। আমি না, একটু না না, অবশ্যই সাদা আমি আমার গেঞ্জি কিন্তু হবে পরলাম। সবুজ গেঞ্জিটা পরেছি উদ্দেশ্য নিয়ে, যে আমি ব্যাকগ্রাউন্ডে একটা লাল কিছু দিব, সামনে সবুজটা পরবো, এটা আমার ইচ্ছা ছিল, কিন্তু না, এটা আমি ইচ্ছে তাড়াহুড়ার করে জন্য সাদা দিতে পরছি, পারছি। কারণ কি আচ্ছা, মানে অনুভব মাহবুবের মতো তো আমি মানে ফর্সা হইতে পারবো না, অ্যাটলিস্ট সাদা গেঞ্জিটা পরে ব্যালেন্স করি আর কি। সবুজ হয়েছে এটাই তো বেস্ট। যে সবুজ তো কেউ হতে পারবে না। সবুজ হতে পারবে না। মনের থেকে তারপরে নামের দিক থেকে আসলে সবুজ। বয়সের দিক থেকে সবুজ। তাহলে এই সবুজ তো আর কেউ হ্যাঁ, হতে পারবে সেটাই না। তো, তাই না? সেটাই। এটাই কম কিছু। আর আমাকে হ্যাঁ, আমাকে তো এটাই কম ফিল বিষয়। করতে হবে, আমাকে আচ্ছা, ফিল এই যে করতে অনুভব হবে মাহবুব যেটা সর্বদা। বললো সে, আচ্ছা, আমি শেষ করি। অনুভব মাহবুব যেরকম ইভ টিচিং বা অ্যাডাম টিচিং এর সম্মুখীন হয়, সবুজ কি এরকম হয়? কখনো বা হয়েছে? না, ইপটিজিং বলতে কি আমার আহ, যেহেতু মানে নানান চরিত্রে করি, তো দর্শক আমাকে অভিনেতা হিসেবে গ্রহণ করে, মানে চরিত্রের একটা ব্যাপার তো থাকি। যেমন মানে আমার ঝাড়ি নাকি অনেকের পছন্দ, বিভিন্ন ক্যারেক্টারে ঝাড়ি মারি দিছি। আবার হচ্ছে যে যেমন জকিতা পাইপার, যেটা চাটাম ধরে, ওইটা অনেকে মানে এমনি চরিত্রের কথা তো বলাই হয়। একবার একটা ব্যাপারে পড়ছিলাম, সেটা হচ্ছে শুরুর দিকে, প্রায় 2012-13 দিকে চ্যানেলে ক্রাইম স্টোরি গুলো হয়, হ্যাঁ। তো ওইটাতে আমি একটা লিড ক্যারেক্টার করি। সেখানে হচ্ছে আমি ওর বউকে পোড়ায়া মারি একটা নাটকে। হুম, যে ক্রাইম স্টোরি গুলোর মধ্যে আমার বউকে মানে হিউজ নির্যাতন করে এবং লাস্টলি হচ্ছে তাকে পোড়ায়া মারি। যে ওই নাটক তো অনেক কাছে জানি না। তো আমি মগবাজার থেকে, আমরা যে জায়গাটায় আড্ডা দিই মিডিয়াগুলির এখানে, তো জাস্ট ফিরছি, ঘুরে আসার পরে এক ভদ্রলোক, তার বয়স 55 or 60, মানে বোঝা যায় শিক্ষিত মানুষ। তো সে জাস্ট আমার হাত ধরে একটা গালি দিল, দিয়ে বলছে চল, আমাকে রমনা থানা দিকে নিয়ে যাচ্ছে। তো আমি বললাম যে কি বাহ! কি হয়েছে এবার, আপনি কাকে ধরছেন? কোনো কথা বলবি না, চল। তো আমরা তো একটা সার্কেলে মানে অনেকেই থাকে, তো আমার সাথে ওরা এক দুজন বলল যে, দাঁড়ান তো, কি সমস্যা, কি হয়েছে, বলেন কি হয়েছে। তখন আমি যখন একটু তাদের জোর গলায় বললাম যে মানে কি প্রবলেমটা, আচ্ছা, তখন বলছে ও সরি 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 স্যার, আপনি তো অভিনয় করেন আসলে, আপনি কোথাও একটা বউরে পিটাই মারছিলেন, এরকম একটা নাটক করছিল, আমার মাথায় উল্টা কাজ করছে, ভাবছি যে থানায় দিয়ে দিব। হ্যাঁ, বাহ! তারপরে আমি ওনার সালাম দিলাম, উনি সালাম দিয়ে চলে গেল। এই আর কি, এই তো এরকম আর টুকটাক তো হয় এটা একটা রাস্তায় তো সার্থকতা আসলে। অভিনেতাদের, অভিনেত্রীদের একটা আর সার্থকতা। হ্যাঁ। এমনি তো প্রতিনিয়ত ধরেন ওই বিভিন্ন ক্যারেক্টারের নাম ধরে ঢাকা, বা বিভিন্ন ভাই এটা একটু বলেন বা একটা ছবি তুলি, ওইটা তো টুকটাক হয় ওটা। হ্যাঁ মানে ইফটিজিং বলবো না, ওইটা হচ্ছে যে আসলে আমি তো ওইটা আচ্ছা, তাহলে তো আমার দুজনকে দুটো অভিনয় প্রশ্ন করব। করতেই আসছি। হুম, প্লিজ। যদি ছবি হয়, ফিল্ম বানানো হয়, অনুভব মাহবুবকে দিয়ে সাকিব খান থাকবে না। আর এখানে আহ, সবুজকে দিয়ে একটা এখানে থাকবে না। তাহলে নায়িকা আসলে আমরা যদি হলিউড থেকে বা বলিউড থেকে নেই, কাকে আসলে মানে ইচ্ছে, কার সাথে অভিনয় করার ইচ্ছা? সবুজ আর হলো অনুভব মাহবুব। আমি আগে সবুজের কাছে জানতে চাই। চরিত্রের প্রয়োজনে যে কেউ, অনেস্টলি একদম আমি এটা অল টাইম বিশ্বাস যে করি। কেউ?
সেটাই করতে চাই। হলিউড থেকে? চরিত্রের প্রয়োজনে যে কেউ, হলিউড না হলিউড বলিউড থেকে? বলিউড যে কেউ, মানে ডিরেক্টর যদি মনে করে চরিত্রটা ওর না সাথে তারপর একটা ইচ্ছে থাকে না, না, একটা আমার ইচ্ছে থাকে না, আমি অ্যাঞ্জেলিনা জলির সাথে অভিনয় করব, বা আমি ক্যাটরিনার সাথে অভিনয় করবো, বা ঐশ্বরিয়ার সাথে আমি অভিনয় করবো। সবার সাথেই করতে চাই। আমি যদি আমাকে ওই সুযোগ দেওয়া হয় আমি বলবো যে সবাইকে নিয়ে আসেন। সবার সাথে? হ্যাঁ, একেবারে একটা সবাই থাকলো। তার মানে মানে সবাইকে মোটামুটি চারপাশে নায়িকা থেকে বেশি। হ্যাঁ, হ্যাঁ, এটা থাকলো, এটা মানে ভাই আমি যদি সুযোগ পাই আমি কেন নিব না? যে একটা ফিল্মে অনেকগুলো ক্যারেক্টার থাকে, তখন আমার অ্যাক্টিং করতে অনেক বেশি, যে অ্যাক্টিং এর ভেরিয়েশন থাকবে এক এক রকম, এক একজনের সাথে এক একটা মুডে যাবে, এত একটা ব্যাপার আছে। অনুভব বাবু কি কার সাথে অভিনয় করে? আমাকে, যদি হ্যাঁ, আমাকে একক যদি নায়ক যে কোনো কারোর সাথে দিবে সেটা, হ্যাঁ, যে কোনো কারোর সাথে করতে চাই, তবে আমার চয়েস যদি জানতে চাই তাহলে আমি অবশ্যই বলবো কাজল, কাজল এবং কাজল। কাজল আমার খুবই ফেভারিট, সাথে আমার কাজ করার খুবই ইচ্ছা। ও মাই গড, করণ জোহর, বলিউডের কাজল। পুরা করণ জোহর। আপনি কি করণ জোহরের ভক্ত? অনুভব বাবু কি সে করণ করণ জোহরের জোহরকে জেলাস করে। না না না, কাজল, কাজল, কাজলের সাথে করার ইচ্ছা, মানে এখনো এই বয়সেও যদি হয় সেটাও আমি চাই। না, ডিরেক্টর যদি আরেকজন করণ আছে, জোহর সরি, হয়, আরেকজনের নাম ডিরেক্টর বলি, করণ জোহর যদি হয়। আরেকজনের নামও বলি, আরেকজনের নাম বলি, সে হচ্ছে পূজা ভাট। পূজা ভাট এন্ড কাজল, এই দুইজন আমার খুবই ফেভারিট। আর একটা নাম বলেন, মানে জাস্ট দুটোই হলিউড, বলিউডের কেউ নাই? না না, বলিউডে? উনি দুটো বলিউড না, বলছে, বলিউডের বলিউডে। আছে, অবশ্যই বলিউডেরও আছে। বলিউডের ওই যে টাইটানিকের ওর নাম কি জানো, ভুলেই তো গেলাম। ইয়ে কি ক্যাট কেট উইন্সলেট। উইন্সলেট? হ্যাঁ, ক্যাট উইন্সলেট। ও ও ও আমার ভীষণ প্রিয়, ওর সাথে হলেও আমি করতে চাই। কতটা ভালোবাসে নামই ভুলে গেছে, মানে এতটা ভালোবাসে যেটার নামটাই ভুলে গেছে। না না, ওর নামটা আসলে হুট করে এগুলো মনে আসছে ভালোবাসা না। সবুজ। না না না, ওইটা হচ্ছে ওই যে গিজ্জিয়াল দিলেই পাওয়া যাবে, এখানে লেখা আছে তো, যে গিজ্জির কারণে নামটা ঢেকে গেছে। যাই হোক, আমরা আসলে লাইভের শেষের দিকে, আমরা আসলে লাইভ শেষ করব। হ্যাঁ, আমরা প্রচুর অনেক আড্ডা সময় ধরে দিচ্ছি। প্রায় লাইভ করেছি, প্রায় 1 ঘন্টার মতো, এবং দুইজনই সময় দিচ্ছে। আমাদের কিছু ঝামেলা ছিল, বা টেকনিক্যাল ঝামেলার কারণে লাইভটা আসলে প্রাণবন্ত চেষ্টা করছি করার, কতটা হচ্ছে জানি না। তো শেষের দিকে না, আমাদের যেহেতু লাইফটা হচ্ছে আমি লাইফের দুজনের মতো কাছে হচ্ছে। জানতে চাচ্ছি আসলে, আচ্ছা মানে কেমন? আমাদের হয় কি, লাইফটা যেমন লাইফে অনেক ঝামেলা থাকে টুকটাক, তারপরে লাইফ এগিয়ে যায়, লাইফটাও এরকম টুকটাক ঝামেলা দিয়ে লাইফটা এগিয়ে গেছে। জীবন মানেই যন্ত্রণা, বুঝছি। নয় ফুলের বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায় না, মানতে চায় না। বাহ গা বেটা গা, বাহ বাহ বাহ। বুঝছেন, সে কিন্তু নাচে গানে ভরপুর একটা প্যাকেজ সে, দুজনে- এই যে বলি। মানে একই অঙ্গে অনেক রূপ, একই অঙ্গে অনেক রূপ। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি একটা ফুল বাগান আর কি, আপনার মধ্যে বেলি, গোলাপ, মানে রজনীগন্ধা, গন্ধরাজ সব আছে, ওইটাই বলতে চাইছে। হ্যাঁ প্লিজ, সব আছে। ইয়ে করেন। হ্যাঁ, আপনি কি যেন প্রথমে বলতে যাই হোক, চাইছেন। আমি রাজবাড়ী সার্কেলের পক্ষ থেকে আমি অবশ্যই দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে এই 1.5 ঘন্টাও বলা শেষ হবে না, আর যায়ও না সাথে কথা বলা। তারপরেও একটা আড্ডার উদ্দেশ্য ছিল ভালো কাজের, যেটা ভালো কাজ ছিল যে এখান থেকে যে লাইভে যে অর্থ, এই অর্থ অবশ্যই করোনাকালের সময় যারা দুর্গত অবস্থায় আছেন তাদেরকে অবশ্যই টাকাটা পৌঁছে যাবে। এর সাথে আপনারা একাত্ম হয়েছেন, এই জন্য দুজনকেই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমি শেষ কোনো মেসেজ যদি থাকে ভক্তদের উদ্দেশ্যে, আমি সবুজের কাছ থেকে মানে মেসেজটা শুনতে চাই ভক্তদের উদ্দেশ্যে, এবং আরেকটা হলো অনুভব মাহবুবের কাছ থেকে শেষে, তারপর আমরা বিদায় নেব। আচ্ছা, শেষ মেসেজ বলতে কি বলতে পারি, যে মানে প্রথমত দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা জিনিস হচ্ছে, আহ, মানুষকে সম্মান করেন, যে কোনো পেশাকেই সম্মান করেন, আহ, হুট করে কোনো কিছু না করে জেনে বুঝে আমরা কিছু একটা করি। আমরা একা আমরা কখনোই আগাইতে পারবো না,
আমরা যে কোনো কাজই করি সমন্বিতভাবে সবাই মিলে আমরা এগিয়ে যাব, তখনই সুন্দর হবে। এটাই। ধন্যবাদ। অনুভব মাহবুব। হ্যাঁ, অবশ্যই প্রথমে ধন্যবাদ পান্থ আফজাল ভাইয়াকে যে এত সুন্দর একটা আয়োজনের মধ্যে, একটা আড্ডার মধ্যে আমন্ত্রণ জানার জন্য, এবং রাজবাড়ী সার্কেলের সবাইকে, রাজবাড়ী সার্কেলের পরিবারের যতজন আছেন প্রত্যেককে অনেক ধন্যবাদ। এবং আমাকে ওই যে অনেকে টেকনিক্যালি সহযোগিতা করেছেন যারা মেসেঞ্জারের মাধ্যমে, তাদেরকেও ধন্যবাদ। আর যেহেতু রাজবাড়ী সার্কেলের আড্ডার উদ্দেশ্যটা একটা মহৎ উদ্দেশ্য, যারা যেহেতু কাউকে আপনাদের এই অর্থ কাউকে সাহায্য সহযোগিতার জন্য, এটা শুনে ভীষণ ভালো লাগলো। এই ধরনের মানসিকতা নিয়ে আপনারা এগিয়ে যাবেন। এবং আমি চাই যে অবশ্যই বাংলা নাটক দেখুন, বাংলা সংস্কৃতির সাথে থাকুন, এবং প্রত্যেকেই যার যার এলাকায়, যার যার পরিবারে একটা সংস্কৃতির একটা ছোট্ট আয়োজন রাখুন, যেটা আপনাকে মানসিকভাবে বিকশিত হতে অনেক বেশি সাহায্য করবে। আপনার সব কাজের সাথে একটা ছোট্ট আয়োজন রাখবেন, হয়তো নাচ গান কবিতা, এটা আপনার পরিবারের ছোট সদস্য বড় সদস্য সবার সাথে একটা আড্ডার মধ্যে থাকলে সেই জিনিসটা আপনাকে, এই বিশেষ করে লকডাউনে এটা অবশ্যই ফিল করেছেন যে এই জিনিসগুলি যদি প্রত্যেক পরিবারে থাকতো, হয়তো আপনারা সময় কাটানোর জন্য একটা সুন্দর আয়োজন করতে পারতেন। প্রতিদিন বিকেলে সন্ধ্যা একটা গানের আয়োজন, একটা কবিতা আবৃত্তির আয়োজন, বা ছোট বিষয়গুলি আপনাদের সাথে থাকলে, আমি চাই যে এটা আমরা সবাই এই জিনিসটা ধারণ করব এবং ধারণ করতে সাহায্য করব। এটাই আমার ইচ্ছে এবং এটাই আমার বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমি দুজনের জন্য রইল অসংখ্য ভালোবাসা। সরি, আমি মাঝখানে আমি শেষ করার পরে আবার এটা বলাটা উচিত না। না না প্লিজ। ব্যাপারটা হচ্ছে পান্থ আফজাল আমাদের বন্ধু, আমাদের ভাই। তো আমরা অনেক অভিনয় করে আপনি আপনি বলে অনেক কিছু বলার চেষ্টা করছি, কিন্তু শেষ পর্যন্ত বন্ধু তো মানে বন্ধুর জায়গায়, ঠিক আছে। মাহবুব ভাই আমার যথেষ্ট সিনিয়র, তারপরে সে আমার বন্ধু। তো যেটা হচ্ছে রাজবাড়ী সার্কেলের এই উদ্যোগটার কথা যেটা মাহবুব ভাই বললো, এটা আমারও মনে হচ্ছে। রাজবাড়িতে যেহেতু আমার অনেকবার যাওয়া হয়েছে, তো রাজবাড়ির মানে আরেকটা বাংলাদেশ তো, হ্যাঁ, মানে অনেকগুলো মিলিয়ে তো আমার দেশটা। তো রাজবাড়ি ভালো থাকুক, তার মানে আমার বাংলাদেশটা ভালো থাকবে, প্রত্যেকটা জেলা ভালো থাকবে। সো রাজবাড়ি সার্কেলের উদ্যোগটাকে নিঃসন্দেহে মানে সেলুট। হ্যাঁ, আর আমার এই বন্ধুর এই যে প্রচেষ্টা, সেটাও এগিয়ে যাক। রাজবাড়ি সহ টোটাল বাংলাদেশ সহ প্রত্যেকের জন্য শুভেচ্ছা শুভকামনা। আমরা সবাই মিলে ভালো থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। এবং এবং আমি চাই দুজনে এমন একটা জায়গায় বা এমন একটা শিখরে অবস্থান করুক যেখানে আসলে যেখান থেকে আসলে অনেক কিছু দেখা যায়, অনেক মানুষের ভালোবাসা দেখা যায়, অনেক মানুষের ভালোবাসা ছোঁয়া যায়, এমন একটা জায়গায় পৌঁছান দুজনের প্রতি হলো অনেক অনেক ভালোবাসা। আর আজকে লাইভে দুজন আসার জন্য আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কৃতজ্ঞতা থাকবে আজীবন, ভালোবাসা থাকবে আজীবন, এবং দুজনে সুস্থ থাকবেন। করোনাকালীন সময়ে মানুষ